হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রিয়া বাড়ির গেট দিয়ে ভিতরে ঢুকছিল, তখন গেটের দারোয়ান রিয়াকে ডাক দিল। রিয়া তার কাছে চলে গেল, তারপর বলল, কি চাচা, কিছু বলবে? হ্যাঁ মা, এই যে তোমার নামে একটা চিঠি এসেছে, এটা নিয়ে যাও মা। রিয়া হাত বাড়িয়ে চিঠিটা নিল আর ভাবতে লাগলো কে তাকে চিঠি দিতে পারে। রিয়ার কিছু না ভেবে বাড়ির ভিতরে চলে গেল। এরপর সে তার রুমে গিয়ে চিঠিটা খাটের উপর রেখে ওয়াশরুমে চলে গেল, কারণ সে আজ অনেক টায়ার্ড, তাই আগে ফ্রেশ হওয়াটা জরুরি। ফ্রেশ হয়ে বের হয়ে একটা কালো রঙের শাড়ি পরে নিল সে, কারণ তার প্রিয় মানুষটার এই কালো রঙের শাড়ি খুব বেশি পছন্দ ছিল। এসব ভাবতে ভাবতে রিয়ার চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা জল নিচে গড়িয়ে পড়ল। আজ যে তার প্রিয় মানুষটার কথা খুবই মনে পড়ছে, কিন্তু কি করবে সে? হাজার চেষ্টা করলেও তো তার প্রিয় মানুষটা তার কাছে ফিরে আসবে না। রিয়া ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো সামনে রাখা আলমারিটার দিকে। আলমারিটা খুলে তার মধ্য থেকে একটা ডায়েরি ও একটা ফ্রেমে বাঁধানো ছবি হাতে নিয়ে আবারও বিছানায় গিয়ে বসে পড়ল। ফ্রেমে বাঁধানো ছবিটা আর ডায়েরিটা যে তার প্রিয় মানুষটার রেখে যাওয়া শেষ স্মৃতি। রিয়া ডায়েরিটা ও ছবিটা বুকে জড়িয়ে ধরে অবশেষে চোখ বুঝতেই দু ফোঁটা পানি গাল বেয়ে নিচে পড়তে লাগলো। আজ যেন রিয়ার চোখের পানি তার বাদ মানছে না। রিয়া আস্তে আস্তে ডুব দিল অতীতের স্মৃতির পাতায়। প্রায় 8 বছর পূর্বে সকাল 9টায় আমি ভার্সিটির গেট দিয়ে ভিতরে ঢুকছিলাম। ঠিক তখনই একটা মেয়ে আমাকে ডাক দিল। আমি তার কাছে গেলাম। আপনাদের আগে একটা কথা বলে রাখি, যে মেয়েটা আমাকে ডাক দিয়েছে সেই হচ্ছে রিয়া। রিয়ার কাছে যেতেই রিয়া বলে উঠল, এই তুই কোন ক্লাসে পড়িস রে? আজকেই প্রথম বর্ষে ভর্তি হলাম। ও, তাহলে তো তুই আমার থেকে ছোট। আমি যেটা বলবো সেটা সবসময় শুনবি। আপনি কোন ক্লাসে পড়েন? আমি 3য় বর্ষে পড়ি। এবার যা ওই মেয়েটাকে এই কাগজটা দিয়ে আয়। আমি পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে দেখতে খুব সুন্দরী, রিয়ার থেকে একটু বেশি সুন্দরী। রিয়াকেও দেখতে খারাপ না, সেও অনেকটা সুন্দরী দেখতে, কিন্তু এই দেখতে পুতুলের মতো। আমি আর কিছু না ভেবে কাগজটা নিয়ে মেয়েটার কাছে গেলাম। মেয়েটার কাছে গিয়ে কাগজটা দিতেই মেয়েটা কাগজটা লেখাপড়া শুরু করে দিল। তারপর বলে উঠল, তুমি কি এই ভার্সিটিতে নতুন? হ্যাঁ, আমি নতুন। তোমাকে এই কাগজটা কে দিয়েছে? আসলে এই কাগজটা ওই আপুটা দিয়েছে। কোন আপুটা? আমি পিছনে তাকিয়ে দেখি ওখানে রিয়া সহ তার বান্ধবীরা কেউ নেই। এবার আমার একটু ভয় রাখতে শুরু করলো। আমি মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা আমায় বলল, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পেও না, আমি বুঝতে পেরেছি তুমি র্যাগিং এর শিকার হয়েছো। আচ্ছা চলো ক্যাম্পাসের ওই পাশটার দিকে গিয়ে বসি। না মানে আমার তো ক্লাস আছে। আরে ক্লাস ক্লাস করছেন কেন? ক্লাসে তো আমিও যাব। এই বলে মেয়েটা আমার হাত ধরে নিয়ে গেল। তারপর আমরা ক্যাম্পাসের সাইডে গিয়ে বসে পড়লাম। মেয়েটা একদম আমার কাছে এসে বসে পড়লো। আমি একটু দূরে সরে বসলাম। মেয়েটা জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? আমি আজই ভর্তি হলাম, অনার্স প্রথম বর্ষে। তুমি? আমিও প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আচ্ছা তোমার নাম কি? আমার নাম আরিয়ান চৌধুরী। তোমার নাম কি? আমার নাম নীলা। আচ্ছা তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি, মা, বাবা আর আমার কলেজের একটা বোন মায়া। এইভাবে আমরা আরো কথা বলতে শুরু করলাম। তখন ক্লাসের ঘন্টাটাও বেজে গেল। আমরা সেখান থেকে উঠে দুজনে ক্লাসের দিকে চলে গেলাম। ক্লাস শেষ করে আমি আমার বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে যেতে বাবা বলে উঠল, আজকে ভার্সিটিতে যেভাবে কোনো ঝামেলা ছাড়াই ক্লাস করে বাড়িতে ফিরছিস, তেমনি প্রতিদিন যেন এমনটাই হয়। এরপর যদি কখনো শুনি কোনো ঝামেলায় জড়িয়েছিস, কোনো খারাপ কাজ করেছিস, তাহলে তোর জন্য এই বাড়ির দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। কারণ সারা জীবনে আমি যে সম্মান অর্জন করেছি, আমি চাই না তা তোর জন্য মাটির সাথে মিশে যাক। বাবা আমাকে এসব বলতেছে। তখন মা বাহিরে এসে বাবাকে বলতে লাগলো, শুরু হয়ে গেছে আমার ছেলেকে বকা। আমার সোনার টুকরো ছেলে, আয় বাবা তুই খেতে আয়। আমি কিছু না বলে মায়ের পিছনে পিছনে খাবার খেতে চলে গেলাম, কারণ এখন যদি কিছু বলি তাহলে বাবা আরো রেগে যাবে। তাই আমি ওখান থেকে চলে এলাম। মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছে। সেটা দেখে আমার ছোট্ট বোনটা বলে উঠলো, বাহ বাহ, ছেলেকে খাইয়ে দিচ্ছে আর আমি কি পর হয়ে গেলাম? খুব পেকেছিস তাই না? বস এখানে, আমি খাইয়ে দিচ্ছি। মায়াকে আমি খাইয়ে দিচ্ছি আর মায়া খেয়ে যাচ্ছে। খাওয়া শেষ। আমি মায়াকে বললাম, পেতনি এবার রুমে যা। মায়া রেগে গিয়ে বলল, ভাইয়া তোকে না বলেছি আমাকে এই নামে ডাকবি না, তারপরেও ডাকিস। যা, তোর সাথে কোনো কথা নেই। এই কুত্তি রাগ করছিস? ভাইয়া তোকে কিন্তু আমি
কুত্তা, দেখিস তোর কপালে একটা দরজাল বউ জুটবে যে তোকে কথায় কথায় উঠতে বসতে কেলাবে। এই থামবি তোরা? সেই কখন থেকে দেখছি একজন আরেকজনের পিছে লেগে আছিস। এবার থাম, না হলে কিন্তু দুটোকেই পিটাবো, বুঝলি? যা, যে যার রুমে যা। আমি রুমে আসতেই আমার ফোনে একটা কল আসলো। আমি কল রিসিভ করতেই অপাশ থেকে বলে উঠলো, ভাই আপনি যে কাজ দিয়েছিলেন তা হয়ে গেছে, এখন কি করব? আমি রাফিকে কিছু কথা বলে ফোনটা কেটে দিলাম। তারপর আমি বিছানায় শরীর এলিয়ে দিলাম। কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কোথা থেকে যেন পানি পড়তে শুরু করলো। আমি লাফিয়ে উঠে পড়লাম। ও মা, বাড়ির ছাদ কি ফুটো হয়ে গেছে নাকি? ছাদ থেকে পানি পড়ছে। তখনই কারো হাসির শব্দ আমার কানে আসলো। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা আমার পেতনি বোনটার কাজ। আমি ওর দিকে তাকিয়ে তো রাগে কটমট করছি। তখন ও একটু ভয় পেয়ে বলল, আসলে ভাইয়া তোকে মা ডাকতে পাঠিয়েছিল, কিন্তু আমি সেই কখন থেকে তোকে ডেকেই যাচ্ছি, কিন্তু তোর ওঠার কোনো নাম নেই, তাই পানি ঢেলে দিয়েছিলাম। সরি ভাইয়া। আসলে আমার সব থেকে রাগ হয় ঘুমের মাঝে কেউ ডিস্টার্ব করলে। আমার নিজেরই এখন খারাপ লাগছে। আমি মায়ের দিকে তাকিয়ে দেখলাম মায়া এতটা ভয় পেয়েছে যে ওর চোখে পানি টলমল করছে। তা দেখে আমি মায়াকে বললাম, কি রে পেতনি, তুই এত ভয় পাচ্ছিস কেন? এদিকে আয়, আমার কাছে এসে বস। সাথে সাথে মায়া দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। শুধু কেঁদেই যাচ্ছে তো কেঁদেই যাচ্ছে। আমি জানি আমার রাগী চেহারাটা খুব ভয় পায়, তাই আজ খুব বেশি ভয় পেয়েছে। আমি ওর মাথায় হাত রেখে বললাম, কি রে বোন, এভাবে কাঁদছিস কেন? কাঁদিস না, এবার থাম। না, থামবো না। তুই জানিস না তোর রাগী মুখ দেখলে আমার খুব ভয় লাগে, তারপরেও কেন আমার দিকে ওভাবে তাকাস? পেতনি, তুই যেহেতু ভীতু, আমি আগে কোনো জানতাম না। কথাটাকে হাসানোর জন্য বললাম। ও ফিক করে হেসে দিল। তারপর বলল, দাঁড়া, তুই আমায় রাগ দেখাস, যখন তোর বউ নিয়ে আসবো তখন বুঝবি। তখন তুই আমাকে রাগ দেখালে তোর বউকে দিয়ে তোকে পেটাবো। হঠাৎ করে মা রুমে ঢুকে পড়লো। কি, আজ আবার ভয় পেয়ে ভাইকে জড়িয়ে ধরে কান্না হচ্ছে? তা আজকের ভয় পাওয়ার কারণটা জানতে পারি কি? আমি বলছি মা। তারপর আমি মাকে সব খুলে বললাম। মা সবটা শুনে বলল, যখন বিয়ে দিয়ে দেবো তখন তো শ্বশুর বাড়িতে থাকতে হবে, তখন ভাইকে ছাড়া কি করে থাকবি? আমি তোমাদের কাউকে ছেড়ে কোথাও যাব না, আর তোমাদেরকেও যেতে দেব না। তখন আমি বললাম, তোকে যেতে দিলে তো তুই যাবি, কাউকে কোথাও যেতে দেওয়া হবে না। আমি আমার বোনের জন্য, লক্ষ্মী বোনের জন্য একটা রাজকুমার খুঁজে বের করব, আর তার সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে রেখে দেব। এবার খুশি তো? আদর দিয়ে দিয়ে দিন দিন ওকে বাদর তৈরি করছিস। বোনকে এত ভালোবাসিস, দেখিস আবার এতটা ভালোবাসার জন্য একদিন ওকে কাঁদতে না হয়। ও যে তোকে ছাড়া থাকতে পারে না, ও যে খুব ভালোবাসে তোকে, পরে কি করে থাকবে ও? সময়ের ব্যবধানে সবকিছু সামলে নিতে শেখো মা। আর তোমার কি আমাদের ভাই বোনের ভালোবাসা দেখে হিংসা হচ্ছে? হয়েছে, এখন আর আমাকে বলতে হবে না, এবার খেতে আই। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি আসিস কিন্তু। মা চলে গেল। এরপর আমি ফ্রেশ হয়ে নিচে চলে এলাম খাবারের জন্য। গিয়ে দেখতে পেলাম মায়া খাবার নিয়ে বসে আছে। আমি বললাম, কি রে, খাবার নিয়ে বসে আছিস কেন? খা। মায়া আমার দিকে তাকিয়ে মুখ বেঞ্চি দিয়ে আবার অন্যদিকে তাকিয়ে রইল। আমি জানি প্রতি রাতে আমার হাতে খাবার না খেলে ওর পেট ভরে না, আর ঘুমও হয় না। আমি বললাম, ওই পেতনি, হা কর। না, আমি খাবো না, যা তুই। খাবি না? ঠিক আছে, তাহলে আমিও খাবো না। এই বলে যখন আমি উঠে আসতে যাব, তখন মায়া আমার হাত ধরে ওর পাশে বসিয়ে দিল আর আমার মুখে খাবার তুলে দিল। এরপর আমিও মায়াকে খাবার খাইয়ে দিলাম। খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর মায়া আমার রুমে আসলো আর বলল, ভাইয়া আজ যেন কি বার? কেন? আজ তো বৃহস্পতিবার। তাহলে তুই আমাকে রেখে ঘুমিয়ে পড়েছিস? তুই কি জানিস না সপ্তাহের এই একটা রাত আমি তোর বুকে মাথা রেখে ঘুমাই? তুই কি তা ভুলে গেছিস? তাহলে বিয়ে করে বউ নিয়ে এলে তো আমায় ভুলেই যাবি। কি হয়েছে আবার? ঘুমাতে এসেছে আমার সাথে। তো কাঁদছে কেন? আমি সাথে করে নিয়ে আসিনি তাই। তোদের ঢং দেখলে আর বাঁচি না। নে, এবার ঘুমিয়ে পড় ঢং না করে। মা চলে গেল। মায়া এসে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে একটু বাইরে বের হলাম মায়াকে সাথে করে নিয়ে, কারণ সপ্তাহের ছুটির দিনটা শুধু আমি আমার বোনের জন্য বরাদ্দ করে রাখেছি। এই দিনটাতে ওকে নিয়ে সব জায়গায় ঘোরাঘুরি করে বেড়াই। ঘুরতে ঘুরতে আমরা একটা পার্কের কাছে পৌঁছে গেলাম। পার্কের কাছে যেতেই দেখা হলো নীলার সাথে। নীলা আমাকে আর মায়াকে দেখে বলল, আরিয়ান,
তুমি এখানে? আর তোমার সাথে এই মেয়েটাকে? এখানে এসেছি ঘুরতে, আর এটা হচ্ছে আমার কলিজা। ও, বুঝতে পেরেছি, এ হচ্ছে তোমার বোন, তাই তো? এটা আমার লক্ষ্মী বোন। আমরা এসব কথা বলছি, তখন মায়া বলে উঠলো, ভাবি তোমার নাম কি? মায়ের কথা শুনে তো আমার আর নীলা দুজনে পুরো অবাক, একজন আরেকজনের দিকে বারবার তাকাচ্ছি। তারপর আমি মায়াকে বললাম, এই তুই বাবি কাকে বলি রে? কেন, এই আপুকেই তো বলছি, আর কাকে বলবো? ওই ফাজিল একটা, ও আমার ক্লাসমেট, বুঝতে পেরেছিস? কালকে পরিচয় হয়েছে। ও সরি, আমি বুঝতে পারিনি ভাইয়া। আপু তুমি কিছু মনে করো না। আরে না, আমি কিচ্ছু মনে করিনি। আরিয়ান, চলো ওই দিকটাতে বসি। চলো। এরপর আমরা তিনজন একটা জায়গায় গিয়ে বসে পড়লাম। মায়া বলল, ভাইয়া আমি আইসক্রিম খাবো। আমি সাথে সাথে মায়ের জন্য আইসক্রিম আনতে চলে গেলাম দোকানে। দোকান থেকে আমাদের তিনজনের জন্য আইসক্রিম নিলাম। আইসক্রিম নিয়ে ফিরতেই আমার মাথা গরম হয়ে গেল। আমি দেখতে পেলাম কিছু ছেলে মায়া আর নীলার সাথে বেয়াদবি করছে। আমি সেখানে গিয়ে বললাম, এই এখানে কি হয়েছে? সাথে সাথে একটা ছেলে বলে উঠল, তাতে তোর কি, তুই এখান থেকে যা, না হলে কিন্তু ভালো হবে না। ছেলেটার কথা শুনে তো আমার রাগের শরীর ফেটে যাচ্ছে। আমি ছেলেটার দিকে এগিয়ে যেতেই মায়া আমার হাত ধরে বলল, ভাইয়া চলো তো এখান থেকে, আমি বাড়িতে যাব। আমি নীলাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে মায়াকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির সামনে এসে মায়াকে বললাম, বোন তুই বাড়ির ভিতরে যা, আমি আসছি। এই কথা বলাতে মায়া কেমন করে যেন আমার দিকে তাকালো, তারপর কিছু না বলে বাড়ির ভিতরে চলে গেল। আমিও রাফিকে ফোন করে কিছু কথা বলে ফোনটা কেটে দিলাম। কেটে দিয়ে ভিতরে চলে আসলাম। পরের দিন সকালবেলা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মাঝপথে যেতে শুনতে পেলাম কিছু লোক বলা বলি করছে। ছেলেগুলোর কারণে এলাকার মেয়েরা বাইরে চলাফেরা করতে পারতো না। ছেলেগুলোকে যে মানুষটা মেরেছে তাকে পেলে আমি তাকে মন ভরে দেখতাম এবং তাকে মন ভরে দোয়া করে দিতাম। দোয়া করি যেন সে জীবনে অনেক বড় হতে পারে। আমি সেখান থেকে সোজা কলেজে চলে এলাম। কলেজে আসতেই নীলা আমার পাশে এসে বসে পড়লো আর বলল, কি হলো? বসে বসে কি ভাবছো? না কিছুই তো ভাবছি না, এমনিতেই বসে আছি। কখন এলে কলেজে? এই তো কিছুক্ষণ আগে। তোমাকে দেখলাম এখানে একা একা বসে আছো, তাই আমিও চলে এলাম। ও আচ্ছা, চলো ক্লাসের সময় হয়ে গেছে। চলো। এরপর আমরা উঠে ক্লাসে চলে গেলাম। নীলা গিয়ে মেয়েদের সাইডে বসে পড়লো আর আমি ছেলেদের সাইডে। আমি বসতেই আমার পাশে একটা ছেলে এসে বসলো আর বলল, হাই, আমি নাফিস, তুমি? হাই, আমার নাম আরিয়ান। আচ্ছা, আজ থেকে আমরা বন্ধু। ওকে বন্ধু। এরপর আমরা দুজনে অনেক কথা বললাম। কিছু সময় পর স্যার চলে এলেন। ক্লাসে স্যার এসে বললেন, স্টুডেন্ট, আগামী মাসের 1 তারিখে প্রতি বছরের মতো কলেজ থেকে শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। তোমরা যারা যারা যেতে চাও তারা প্রত্যেকে 2000 টাকা করে জমা দিয়ে দিও কলেজ কর্তৃপক্ষের কাছে। আর আজকে আর ক্লাস হবে না, তোমরা যে যার বাড়িতে যাও। এটা বলে স্যার চলে গেলেন। আমি চলে আসতে যাব তখন দেখতে পেলাম নীলা কেমন যেন উদাস হয়ে বসে আছে। আমি ওর কাছে গিয়ে ওর পাশে বসলাম। তারপর বললাম, কি হয়েছে তোমার, এমন মন খারাপ করে বসে আছো কেন? না কিছু না। ও, আমি তাহলে চলে যাচ্ছি। তুমি হয়তো আমাকে এখনো বন্ধু ভাবতে পারোনি। আরে তেমন কিছু না। তাহলে কি হয়েছে বলো আমাকে। আসলে শিক্ষা সফরে হয়তো আমার যাওয়া হবে না। কেন যা হবে না কেন? আমার বাবা আমাকে যেতেই দেবে না, কারণ ছেলেমেয়েরা সবাই একসাথে যাবে, তাই আমাকে বাবা কখনোই যেতে দেবে না। ও এই ব্যাপার, চিন্তা করো না, আমি দেখছি। তুমি কি যেতে চাও? যেতে চাই। তুমি আমাকে তোমাদের বাড়ির ঠিকানা দাও, আমি আজই বিকেলে তোমাদের বাড়িতে যাব তোমার বাবার থেকে অনুমতি আনার জন্য। না না, তোমাকে আমাদের বাড়ি ঠিকানা দিতে পারবো না। বাবা যদি দেখে আমার বন্ধু, তাও আবার কোনো ছেলে, তাহলে আমাকে মেরেই ফেলবে। আরে এত ভয় পাও কেন? আর ছেলে বন্ধু হলে কি হয়েছে? তারপর নীলা যা বলল তা শুনে তো আমি পুরোই অবাক। আমার বাবা তার বন্ধু ছেলের সাথেই ছোটবেলায় আমার বিয়ে ঠিক করে রেখেছেন, তাই বাবা কোনো ছেলেদের সাথে বন্ধুত্ব করতে না করে দিয়েছেন। আর তাই আমিও কখনো কোনো ছেলেদের সাথে বন্ধুত্ব করিনি। তাহলে আমার সাথে কেন বন্ধু করলে? জানি না কেন, জানি না, তোমাকে ভালো মনে হলো তাই। ও আচ্ছা, তো এখন তোমার বাড়ির ঠিকানা দাও। কিন্তু বাবা। আরে ভয় পেও না, আমি সামলে নেব। এরপরে নীলা তার বাড়ির ঠিকানা দিল
আমি ঠিকানা নিয়ে আমার বাড়িতে চলে এলাম। তারপর আমি বিকেলে নীলাদের বাড়িতে গেলাম। নীলার বাড়িতে গিয়ে আমি কলিং বেল বাজাতেই নীলা এসে দরজা খুলে দিল। নীলার দরজা খুলে দিয়ে বাড়ির ভিতরে চলে গেল। আমি ভিতরে গিয়ে দেখতে পেলাম নীলার বাবা ড্রয়িং রুমে বসে আছে। আমাকে নীলার বাবা দেখিয়ে বলল, আরিয়ান বাবা, তুমি আমাদের বাড়িতে তা কি মনে করে আসলে বাবা? তুমি তো আমাদের বাড়িতে আসোই না। আসলে আঙ্কেল, আমি একটা কাজের জন্য এসেছিলাম। কি কাজের জন্য এসেছো বাবা? কলেজে একটা শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে, আর সেইখানে সবাই যাবে, কিন্তু নীলা বলেছে ও নাকি যাবে না। কেন? নীলা যাবে না কেন? কারণটা হচ্ছে না আপনি, ও আপনার বয়ে যেতে চাইছে না। বুঝতে পারছি। এরপর তিনি নীলাকে ডাকতে লাগলেন। কিছু সময় পর নীলা আমাদের কাছে এলো, তারপর বলল, হ্যাঁ বাবা, কিছু বলবে? তোমাদের কলেজে নাকি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে? বাবা। তুই আরিয়ানের সাথে যাবি, কেমন? নীলা কেমন করে যেন ওর বাবার দিকে তাকিয়ে তারপর বলল, ওকে বাবা। এরপর আমি নীলাদের বাড়ি থেকে বের হয়ে এলাম এবং বাড়িতে পৌঁছে গেলাম। আর ওইদিকে আমি নীলার বাড়িতে থেকে বের হয়ে আসার পর নীলা তার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি এতদিন আমাকে কোনো ছেলেদের সাথে বন্ধুত্ব করতে বারণ করলে, কিন্তু আজ আরিয়ানকে দেখে তুমি কিচ্ছু বললে না, বরং ওর সাথে যাওয়ার জন্য বললে। আমি তো কিছু বুঝতে পারলাম না বাবা। আরে পাগলি মেয়ে, এটাই সেই ছেলে যার সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে, বুঝলি? বাবা, তুমি সত্যি বলছো আরিয়ানই সেই ছেলে? হ্যাঁ রে মা, আরিয়ানই সেই ছেলে। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। এটা বলে নীলা দৌড়ে রুমে চলে গেল। আর এদিকে আমি বাড়িতে আসতে মা বলে উঠল, কি রে বাবা, আজ ভার্সিটি থেকে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলি যে? এই তো মা, একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তুমি খাবার দাও, আমি আসছি, খুব খিদে পেয়েছে। এরপর ফ্রেশ হয়ে এসে সবাই একসাথে খাবার খেয়ে যে যার রুমে চলে গেলাম। রুমে গিয়ে কিছুক্ষণ ফেসবুকে ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কলেজে যেতেই দেখি রিয়া গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি রিয়াকে দেখেও না দেখার ভান করে যাচ্ছিলাম, তখনই রিয়া আমাকে ডাক দিল, ওই ছেলে এইদিকে আয়। জি আপু, বলেন। তোর নাম কি রে? জি আপু, আমার নাম আরিয়ান। শোন, আজ থেকে তুই কোনো মেয়ের দিকে তাকাবি না, বুঝেছিস? কেন আপু, কোনো মেয়ের দিকে তাকাবো না কেন? আমি বলছি তাই, তুই তাকাবি না, বুঝেছিস? যদি তাকাস তাহলে তো চোখ তুলে ফেলবো একদম। আচ্ছা আপু, আমি এখন আসি, আমার ক্লাস আছে। রিয়ার সাথে সাথে আমার কলার ধরে বলল, ওই ওই, তুই বারবার আপু বলিস কেন? আপনাকে আপু বলি কারণ আপনি আমার সিনিয়র, তাই। সিনিয়র? তাতে কি হয়েছে রে? মাত্র 1 বছরের বড় আমি তোর, এতে কোনো সমস্যা নেই, বুঝলি? আজ থেকে তুই আমার নাম ধরে ডাকবি, রিয়া বলে ডাকবি, ওকে? আমি তো রিয়ার কথা শুনে পুরো হাঁ করে ওর দিকে তাকিয়ে রইলাম। তা দেখে রিয়া বলল, তুই মুখ বন্ধ কর, না হলে মুখে মশা ঢুকবে। আর যা, ক্লাসে যা। আমি ওর কথা শুনে মুখ বন্ধ করে নিলাম। আমি ক্লাসের দিকে যেতেই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি রাফি কল করেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে রাফি বলে উঠল, ভাই, আজ রাতে ওরা ওকে মারার প্ল্যান করেছে। হোয়াট? কি বলছিস তুই এসব? হ্যাঁ ভাই, ঠিক বলছি। এখন কি করব ভাই? যে করি হোক ওকে বাঁচাতে হবে, ওর যেন কিছু না হয়। ওর জন্য আজ আমি এত দূর পর্যন্ত আসতে পারছি, ওকে বাঁচাতেই হবে। ওকে ভাই, আমরা দেখছি। ওই বলে রাফি ফোনটা কেটে দিল। তারপর আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শুতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ফোনের আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। ফোনে কিছু সময় কথা বলার পর আমি বাইরে বের হলাম একটা কাজটা করে আবার বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ফিরতে রাত প্রায় 12টা বেজে গেল। আমি ভিতরে ঢুকতে দেখলাম মা আর মায়া দুজনে বসে আছে খাবার টেবিলে। আমি কিছু না বলে গিয়ে খেতে বসে পড়লাম। খাবার খেয়ে যখন উঠে আসতে যাব তখনই মা বলে উঠল, দাঁড়া, এত রাত পর্যন্ত তুই কোথায় ছিলি? আমি মায়ের কথা পুরো অবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে বললাম, এই তো মা, একটু বাইরে কাজ ছিল তাই বেরিয়েছিলাম। এখন বলতো ওইদিকে সব ঠিকঠাক আছে তো? মা, তোমরা কি করে জানতে পারলে এসব, যে আমি কি জন্য বেরিয়েছিলাম? তুই কি ভেবেছিস আমি তোর মা? তুই কি করিস আর কি জন্য করিস আর কোথায় কোথায় থাকিস আমি সব কিছু জানি। আমার গতিবিধি সম্পর্কে তুমি কি করে জানতে পারো মা? সেটা না হয় এখন অজানাই থাক, সিক্রেট। ভাইয়া, সিক্রেট। আমি আজও চিনতে পারলাম না মা তোমাদের দুজনকে। কিন্তু মা, আমার শুধু ভয় হচ্ছে যে বাবা যদি আমাদের ব্যাপারে জেনে যায় তখন কি হবে? তখনকার ব্যাপার তখন দেখা যাবে। আমরা তো আর কোনো খারাপ কাজ করি না। তোর বাবা যা করে আমরা তো তাই করি, শুধু আমাদের কাজের ধরনটা আলাদা। মা,
আচ্ছা মা, আমার এখন খুব টায়ার্ড লাগছে, আমি রুমে যাচ্ছি। আচ্ছা যা, গিয়ে ঘুমিয়ে পড়। তারপর আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটির ভিতরে ঢুকতেই আমি ভার্সিটির গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখি রিয়া তার বান্ধবীদের সঙ্গে দাঁড়িয়ে আছে। আমি দেখেও না দেখার বান করে চলে যেতেই রিয়া আমার পিছন থেকে ডাক দিল, আরিয়ান, ওই আরিয়ান, এদিকে আসো তো বাবু। রিয়ার কথা শুনে তো ওর বান্ধবীরা হাসা শুরু করলো, আর আমার তো রাগে শরীর ফেটে যাচ্ছে। রিয়া তার বান্ধবীদের রেখে বলল, ওই চুপ কর সবাই তোরা, এটা হাসার কি হলো? আরিয়ান, তুমি এখনো ওখানে দাঁড়িয়ে আছো? এটা বলে সোজা আমার কাছে চলে এলো আর এসে আমাকে বলতে লাগলো, আর ছুটির পরে আমার সাথে দেখা করে যেও, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? এখনই বলেন, আমার কাজ আছে। আসলে আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। ওর ন্যাকামো দেখে তো আমার রাগ উঠে গেল, তাই আমি রেগে গিয়ে বললাম, আমাকে নিয়ে ঘুরতে যাবেন মানে? রিয়া আমার রাগ দেখে মাথা নিচু করে ফেললো, আমতা আমতা করে বলল, আসলে কেন জানি না তোমাকে খুব ভালো লাগে আরিয়ান, সবসময় শুধু তোমাকেই মনে পড়ে। তোমাকে যখন দেখি তখন মনে হয় যেন আমার মনে শীতল হাওয়া বয়ে যায়। জানি না কেন মন চাই তোমার সাথে সব সময় থাকি। এসব ন্যাকামো বন্ধ করুন, ওকে? আমার কাজ আছে, আমি যাচ্ছি। এই কথা বলে আমি সেখান থেকে চলে গেলাম। রিয়া সেখানে দাঁড়িয়ে রইল। আমি ক্লাস করে বাড়িতে পৌঁছে গেলাম, আর ওইদিকে রিয়া বাসায় পৌঁছে দেখলো তার মা বাবা কেমন যেন মুখ করে মলিন করে বসে রইল, আর ওর মা তো কান্না করছে। রিয়া তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা, তোমাদের কি হয়েছে মা? রিয়ার মা কিছুই বলছে না, শুধুই কাঁদছে। তাই রিয়া তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, কি হয়েছে তোমাদের বলো। কিন্তু রিয়ার বাবাও কিছু বলছে না, সে শুধু কান্নাই করছে। তাই রিয়া রেগে বলল, কেউ কি বলবে আমায়? তোমাদের কি হয়েছে? তোমরা এমন করে শুধু কান্না করতেছো কেন? কিন্তু কেউ কিছু কথাই বলছে না। হঠাৎ রিয়া বলে উঠল, ভাইয়া, আমার ভাইয়া কোথায়? রিয়া দৌড়ে উপরে চলে যায় তার ভাইয়াকে খুঁজতে। আসলে কেউ কিছু বলছিল না, আর রিয়া তার ভাইয়াকে দেখতে পাচ্ছে না। তাই রিয়ার ভয় লাগলো, তার জন্য সে তার ভাইয়াকে খুঁজতে লাগলো, কিন্তু সে তার ভাইয়াকে খুঁজে পেল না। তাই সে তার বাবা মার কাছে দৌড়ে চলে গেল আর বলল, মা, ভাইয়া কোথায়? ভাইয়া না কালকে রাতেই কক্সবাজার থেকে ফিরে আসার কথা, তাহলে সে কোথায় মা? কি হলো, তোমরা কিছু বলতেছো না কেন? তুই একটু শান্ত হ মা, তুই এতটা অস্থির হোস না মা। তুমি আগে বলো ভাইয়া কোথায়। ও, তুমি বলবা না, ঠিক আছে। এই বলে রিয়া বাড়ির সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। তখন রিয়ার মা রিয়াকে বলল, তোর ভাইয়া নেই। এটা বলে তিনি কাঁদতে শুরু করে দিল। রিয়া বলল, ভাইয়া নেই মানে? হ্যাঁ, গতকাল ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তোর ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তারপর থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ বলেছে কেউ ওকে মারতে চায়। ওর গাড়ির নাকি ব্রেক ফেল করানো হয়েছিল। জানি না আমার ছেলেটা কোথায় আছে। না মা, না, আমি বিশ্বাস করি না। আমি ভাইয়াকে খুঁজে বের করব। বলে দৌড় দিয়ে উপরে চলে গেল, নিজের ভাইয়ের ছবি নিয়ে কাঁদতে শুরু করলো আর বলল, ভাইয়া, আমি তোকে খুঁজে বের করবই ভাইয়া, আর তোকে যে মারার চেষ্টা করছে তাকে আমি নিজ হাতে শেষ করব। রিয়া এসব তার ভাইয়ের ছবির দিকে তাকিয়ে তাকিয়ে বলছে আর কাঁদছে। অপেক্ষা করো মিস রিয়া, অপেক্ষা করো, আমি আসছি তোমার জীবনকে অন্ধকার করতে। আর এদিকে আমি বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে বাড়িতে ফিরছিলাম, তখন কে যেন পিছন থেকে হাত ধরে টেনে আমাকে আড়ালে নিয়ে গেল, আর আমি কিছু বুঝে ওঠার আগেই আমার মুখ বন্ধ হয়ে গেল। মানে যে আমাকে হাত ধরে টান দিয়েছিল সে আমার মুখে কিস করে বসলো। কিছু সময় পর সে ছেড়ে দিল, আর আমাকে ছেড়ে দিতেই আমি তো অবাক, কারণ আমার সামনে নীলা দাঁড়িয়ে আছে। আমার তো ওর কাণ্ড থেকে রাগ হয়ে গেল, তাই ওর গালে চোর বসিয়ে দিলাম আর বলতে লাগলাম, এসবের মানে কি নীলা? তুমি আমাকে এভাবে কিস কেন করলে? আমি তোমায় ভালোবাসি আরিয়ান, প্লিজ না করো না। আমি থাকতে পারবো না তোমায় ছাড়া, বিশ্বাস করো, খুব বেশি ভালোবাসি তোমায়। এসব তুমি কি বলছো নীলা? আমি তোমার কাছ থেকে এটা কখনো আশা করিনি। আমি তোমার শুধু আমার বন্ধু ভাবছি, আর কিছুই না। এমন করে বলো না প্লিজ, আমার কষ্ট হয়। যখন থেকে শুনেছি যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেটা তুমি, তখন থেকে আর পারছি না একা থাকতে। খুব ভালোবাসি যে তোমায়। কি? তোমার বিয়ে আমার সাথে ঠিক হয়েছে? আমি এটা মানতে পারবো না। আমি শুধু বন্ধু মনে করি তোমাকে, এর চেয়ে বেশি কিছুই না। প্লিজ আরিয়ান, ফিরিয়ে দিও না আমায়, পারবো না তোমায় ছাড়া থাকতে। ছোটবেলা থেকেই আমি তোমায় ভালোবেসে এসেছি, মরে যাব তোমায় ছাড়া। তোমার যা ইচ্ছে তুমি করো, আমি ভালোবাসতে পারবো না।
এটা বলে আমি সেখান থেকে চলে আসলাম। আর আমার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো, কারণ আমিও যে ওকে ভালোবাসি। কিন্তু কি করে বলবো ওকে? আমার জীবনে যে কোনো নিশ্চয়তা নেই, তাই আমি এই অনিশ্চিত জীবনে ওকে জড়িয়ে ওর জীবনটা নষ্ট করতে চাই না। তাই তো ওর সাথে এমন আচরণ করলাম। এখন নিজেরই খুব কষ্ট হচ্ছে। বাড়িতে এসে কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। পরদিন ভার্সিটিতে গিয়ে দেখলাম রিয়া আজও আসেনি। তাই খুব ভালোই লাগছিল, কারণ তার অত্যাচার থেকে বেঁচে থাকা যাবে। তাই খুব খুশি খুশি লাগছিল নিজেকে। কিন্তু পরক্ষণে মনটা খারাপ হয়ে গেল, কারণ আজ নীলাকে দেখতে পাচ্ছি না। তাহলে কি সে আসেনি? আমি গিয়ে ভার্সিটির বড় বটগাছের নিচে বসে পড়লাম মন খারাপ করে। হঠাৎ আমার বন্ধু সুজন এসে আমার পাশে বসলো। কিরে মামা, কি করিস? এখানে বসে আসিস কেন এভাবে? না রে, কিছু না। তুই আমার সাথে মিথ্যা বলছিস। কিছু তো একটা হয়েছে, তা না হলে তো তোকে এমন উদাস লাগতো না। ঠিক আছে, যদি বলতে না চাস তাহলে থাক। আরে রাগ করিস কেন? না, রাগ করবো কেন? আমি তোর কে? রাগ করিস না প্লিজ। তারপর আমি সুজনকে নীলার সাথে ঘটে যাওয়ার সব কথাগুলো বললাম। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চল, নদীর পাড় থেকে ঘুরে আসি। চল। তারপর দুজন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে গেলাম। সেখানে কিছু সময় আড্ডা দিয়ে বাড়িতে ফিরে এলাম। বাড়িতে আসতে মা বলল, কি রে বাবা, আজ ভার্সিটি থেকে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলি যে? না মা, কিছু না, এমনিতে ভালো লাগছে না তাই চলে এসেছি। আমি আর কিছু না বলে সেখান থেকে সোজা রুমে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কিন্তু চোখে ঘুম আসতেছে না। শুধু নীলার ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। নীলার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। ঘুম ভাঙলো পেতনি ডাকে, মানে মায়ার ডাকে। ভাইয়া, আয় ভাইয়া, ওঠ, মা ডাকছে তোকে। যা তুই, আমি আসছি। মায়া চলে গেল। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। কি রে, ওর অবস্থা কি হয়েছিল হসপিটালে? না মা, এই তো এখন যাব। এরপর কিছু খাবার খেয়ে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে দেখি আমার প্রাণপ্রিয় মানুষটা শুয়ে আছে নীরবে, মুখে অক্সিজেনের মাস্ক লাগানো। ডাক্তারকে বললাম, ওর এখন কি অবস্থা ডাক্তার সাহেব? ওই, তুই আমাকে ডাক্তার সাহেব বললি কেন? আমার নাম কি তুই ভুলে গেছিস? একটু মজা করলাম। এবার বল, ওর কি অবস্থা? আগের থেকে একটু উন্নতির দিকে যাচ্ছে, তবে কবে যে ওর পুরোপুরি জ্ঞান ফিরবে তা বুঝে উঠতে পারছি না। কারণ সব থেকে ওর মাথায় আঘাতটাই বেশি, তাই কিছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা, তুই ওর দিকে একটু খেয়াল রাখিস। আমি চলি রে। আর ওর বিল কত আছে আমাকে জানিয়ে দিস। ঠিক আছে। ওদের কাউকে খুঁজে পেলি? না ভাই, এখনো ওদের কারোর কোনো খোঁজ পাইনি। তবে আপনি নিশ্চিন্তে থাকুন, খুব তাড়াতাড়ি আমি ওদের সবাইকে খুঁজে বের করবই। যা করার তাড়াতাড়ি কর। আমি ওদের আমার সামনে দেখতে চাই। এই দুনিয়ার মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর অধিকার ওদের কারণ নেই। যে মানুষটার জন্য আমি আজ এত দূর পর্যন্ত আসতে পেরেছি, সেই মানুষটাকে ওরা মারার চেষ্টা করেছে। ওদের কারণে আমার প্রাণপ্রিয় মানুষটা আজ হসপিটালের বেডে শুয়ে আছে। ওদের তো এর শাস্তি পেতেই হবে। ভাই, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। ওকে, আমি রাখছি। আমি ফোন কেটে দিয়ে বাড়িতে চলে এলাম। কি রে, ওর কি অবস্থা? আমি মাকে হসপিটালের সব কথা বললাম। শুনতে পেয়ে প্রায় কেঁদেই দেবে এমন অবস্থা। কারণ মা আমাকে আর মায়াকে কত যে ভালোবাসে, ওকে ততটাই ভালোবাসে। বলতে গেলে মা যে মানুষটার জন্য আজ আমি বেঁচে আছি, সেই মানুষটাকে কি করে মা পর পাবে। আর তাই তো ওর করুণ অবস্থা দেখে মা নিজেকে ধরে রাখতে পারেনি। আমি মাকে কিছুটা সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে এলাম। পরদিন ভার্সিটিতে গেলাম, কিন্তু নীলা আজও ভার্সিটিতে আসেনি। আমার মনটা আজও খারাপ হয়ে গেল। এভাবে আরও 15 দিন কেটে গেল, কিন্তু নীলা একদিনের জন্য ভার্সিটিতে আসেনি। আমি 15 দিনে ভার্সিটির অনুষ্ঠানটাও শেষ হয়ে গেছে। আজ নীলাদের বাড়িতে যাব এবং নীলাকে আমি আমার মনের কথা বলবো। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করলাম যে রিয়াকে একটা দিনও ভার্সিটিতে দেখা যায়নি। আমি আর কিছু না ভেবে নীলাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। নীলাদের বাড়িতে গিয়ে দরজা কলিং বেল বাজাতেই একটা কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। ভিতরে ঢুকে দেখি নীলার বাবা কেমন যেন চিন্তামগ্ন হয়ে বসে আছেন। আঙ্কেল, আপনাকে এমন চিন্তিত হয়ে গেছে কেন? কি হয়েছে? জানি না বাবা, আমার একমাত্র মেয়ে, ওর কি যে হলো হঠাৎ করে বুঝতে পারছি না। সেদিন ভার্সিটি থেকে আসার পর সেই যে রুমের দরজা লাগিয়ে ভেতরে বসে থাকে, আর বাইরে তেমন বের হয় না, ঠিকভাবে খাওয়া দাওয়াও করে না, কারো সাথে কথা বলে না, কি হয়েছে জিজ্ঞেস করলেও কিছুই বলে না। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি দেখছি। আমি সেখান থেকে সোজা নীলার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা নক করলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। কোনো উপায় না পেয়ে আমি নীলাকে ডাক দিলাম। নীলা, এই নীলা, দরজা খোলো। কি হলো?
দরজা খুলবে নাকি চলে যাব? এটা বলে আমি সেখান থেকে আসতে যাব, তখনই দরজা খুলে আওয়াজ পেলাম। আমি পিছনে ঘুরে তাকাতেই নীলা তার রুমের মধ্যে চলে গেল। আমি পিছনে পিছনে তার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি নীলা অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি নীলার কাঁধে হাত রাখলাম, সাথে সাথে নীলা আমার হাতটা সরিয়ে দিল। আমি বুঝতে পারলাম আমার উপর তার অনেক অভিমান জমে আছে। নীলা, তাকাও আমার দিকে। কি হলো, তাকাবে না? জানো নীলা, যেদিন তুমি আমার সাথে প্রথম বন্ধু করেছিলে, কিন্তু বলতে পারিনি শুধু একটা মাত্র কারণ, আমার জীবন যে কোনো নিশ্চয়তা নেই নীলা। তাই তোমাকে বলতে পারিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। যেদিন তুমি আমাকে তোমার ভালোবাসার কথা বলেছিলে, জানো সেদিন আমি পৃথিবীর সবচেয়ে বেশি খুশি মানুষ ছিলাম। কিন্তু আমি তোমায় আমার এই অনিশ্চিত জীবনে জড়াতে চাইনি, তাই তো নিজের মনের সব ভালোবাসা নিজের মনের মধ্যে কবর দিয়ে দিয়েছিলাম। আর তোমাকে ফিরিয়ে দিয়ে একটা দিন তোমাকে দেখতে না পেয়ে আর পারিনি নিজেকে আটকে রাখতে। বিশ্বাস করো, খুব ভালোবাসি আমি তোমায়, ফিরিয়ে দিও না আমায়। কিন্তু নীলা তারপরে অন্যদিকে ফিরে আসে, তাই আমি আসতে যাব, অমনি নীলা পিছন থেকে আমার হাতটা টেনে ধরলো। আমি নীলার দিকে তাকিয়ে দেখি নীলা শুধু কাঁদছে, আর আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। কোথায় যাচ্ছ তুমি? সেদিন তুমি আমাকে ফিরিয়ে দেবার পর একটা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি আমি। এবার যদি ছেড়ে যাও তাহলে আমি মরেই যাব। আমি নীলাকে আমার বুকে জড়িয়ে ধরলাম। এমন কথা বলো না জান, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? খুব ভালোবাসি। ভালোবাসো না ছাই বাসো। এখন তুমি আমাকে প্রপোজ করবে, তা না হলে আমি তোমার সাথে কথাই বলবো না। তাই নাকি? আমার সাথে কথা না বলে থাকতে পারবে তুমি? বেশ পারবো, কেন পারবো না। ঠিক আছে, তাহলে আর কি করার। তুমি যখন কথাই বলবে না তো আমি চলেই যাই। নীলার সাথে সাথে আমার বুকে কিল ঘুষে দিতে শুরু করলো। কুত্তা, বিলাই, হারামি, তুই যদি এবার চলে যাওয়ার কথা বলিস তাহলে আমি নিজেই তোকে মেরে ফেলবো, তারপর নিজেও মরে। আমি আর নীলাকে কিছু বলতে না দিয়ে আমাদের চার ঠোঁট এক করে দিলাম। নীলা যেন আমার ছোঁয়া পেয়ে পাগলের মতো হয়ে গেল। পাগলের মতো আমার ঠোঁট চুষতে লাগলো, মনে হচ্ছে ঠোঁট দুটো ছিঁড়ে ফেলবে। এভাবে কিছু সময় চলার পর হঠাৎ করে নীলা আমার ঠোঁটে কামড় দিয়ে বসলো। আমি ব্যথায় কুকিয়ে উঠলাম। আহ! নীলার সাথে সাথে আমি ছেড়ে দিল। সরি, সরি জান, দেখি ব্যথা পেয়েছো। সরি, তোমার ঠোঁটটা না খুব মিষ্টি, তাই আর সামলাতে পারিনি। এই রক্ত বের হচ্ছে তো, দাঁড়াও আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। না, আমার তো ওই ওষুধ চাই না, আমার অন্য ওষুধ চাই। শখ কত? আমি এখন কিছুতেই দিতে পারবো না। তুমি এখন বের হও আমার রুম থেকে। ও, দিবে না? ঠিক আছে। এটা বলে আমি মন খারাপ করে সেখান থেকে চলে আসতে যাব, তখনই নীলা আমাকে ধরে আবারও কিস করতে লাগলো। আমি তো মনে মনে এটাই চেয়েছিলাম। এভাবে কিছু সময় চলার পর আমার মাথায় আমি নীলার ঠোঁটে কামড় বসিয়ে দিলাম। নীলার সাথে সাথে আমাকে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল। আমাকে ধরতে যাবে, অমনি আমি দৌড় দিলাম। আর আসার সময় বললাম, কাল ভার্সিটিতে দেখা হবে, সকাল সকাল চলে এসো। বাড়িতে আসতে মায়ের সামনে এসে হাজির। মায়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কি রে, তুই কোথায় ছিলি রে ভাইয়া? সত্যি করে বলতো। কোথায় থাকবো? আমার ভার্সিটিতে। আমার তো মনে হচ্ছে অন্য কিছু। মানে? না, দেখছি তোর ঠোঁট কাটা, আবার মুখে লিপস্টিকের দাগ, তাই বলছি আর কি। এই যা, এই পেতনিটা আবার সব বুঝতে পারেনি তো। ওর কাছে থেকে ছাড়া পাওয়ার জন্য বললাম। খুব পেকেছিস তাই না? দাঁড়া, তোকে তো আমি বলে ওকে তাড়া করলাম। ও দৌড়ে পালিয়ে গেল। পরদিন ভার্সিটিতে গিয়ে আমি একটা বেঞ্চে বসে পড়লাম। কিছু সময় পর নীলা আসলো, এসে আমার পাশে বসে পড়লো আর আমার গালে একটা কিস করলো। কিন্তু আজকে নীলাকে কেমন জানি আগের থেকে অন্যরকম মনে হচ্ছে। নীলা, তোমাকে আজকে কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। কিছু? আরে না, কি হবে, আজ আমি অনেক খুশি তোমাকে পেয়ে। আচ্ছা, তাই নাকি? আমি ধীরে ধীরে নীলার দিকে এগোতে লাগলাম। নীলা বুঝতে পেরে, ওই তুমি আমার দিকে এইভাবে এগিয়ে আসছো কেন? এই তোমার মতলব তো ভালো মনে হচ্ছে না। আমি নীলার মাথায় হাত রাখতেই নীলা পুরো বরফের মতো জমে গেছে। আমি যে নীলাকে কিস করতে যাব, অমনি কে যেন আমার কলার ধরে টান দিয়ে নীলা থেকে দূরে সরিয়ে দিল। এত জোরে টান দিয়েছে যে পাশে একটা ল্যাম্পপোস্টের সাথে বাড়ি খেয়ে আমার মাথাটা ফেটে গেল। মাথা থেকে রক্ত বের হচ্ছে। আমি মাথা চেপে ধরে উঠলাম, যে কে আমায় সরিয়ে দিল তাকে দেখার জন্য। কিন্তু সামনের মানুষটাকে দেখে তো আমার রাগ উঠে পড়ছে।
ওরা দুজনে দেখতে পেল আমার মাথা থেকে রক্ত পড়ছে। সাথে সাথে দুজন দৌড়ে আমার কাছে আসলো, কিন্তু আমি রিয়াকে সরিয়ে দিলাম। নীলা আমার কাছে এসে, জান তুমি ঠিক আছো? তোমার ব্যথা করছে খুব জান? এটা বলে আমাকে দৌড়ে একটা বেঞ্চে বসালো, তারপর নিজের ওড়না ছিঁড়ে আমার কপালটা বেঁধে দিল। তারপর রিয়া আমার কাছে এসে বলতে লাগলো, আরিয়ান প্লিজ আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। আসলে তুমি ওকে কিস করছিলে, আমি তা সহ্য করতে পারিনি। ওই মেয়ে, তুই সহ্য করতে পারিসনি মানে? ও আমাকে যা ইচ্ছে তাই করবে, তাতে তোর সমস্যা কোথায়? আহ নীলা চুপ করো, ওকে বলতে দাও, বলো তুমি। আরিয়ান আমি তোমায় ভালোবাসি আরিয়ান, বিশ্বাস করো খুব ভালোবেসে ফেলেছি তোমায়। আগে সব আচরণের জন্য আমায় মাফ করে দাও আর আমাকে আপন করে নাও। নীলা তুমি জোকস শোনো না কতদিন যেন? জোকস? এইখানে জোকস পেলে কোথা থেকে? আরে তুমি দেখছো না, ও বলছে ও নাকি আমায় ভালোবাসে। এটা জোক ছাড়া আর কি হতে পারে? আরিয়ান আমি কোনো জোকস করতেছি না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। এই চুপ, একদম চুপ। এতদিন আমাকে অপমান করে তোর স্বাদ মেটেনি, আরও করতে চাস? নে এই নে আমার পায়ের জুতো নিয়ে আমাকে যত পারিস মার, মেরে মেরে খাইশ পূরণ কর, তারপরে তুই আমাকে মুক্তি দে, আর বিরক্ত করিস না আমায়। আমি ভেবেছিলাম এত অপমানের পরে রিয়া চলে যাবে, কিন্তু না, রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। রিয়ার এমন কাণ্ড দেখে তো আমার মাথায় গরম হয়ে গেল। আমি সাথে সাথে রিয়াকে একটা ধাক্কা দিয়ে ছাড়িয়ে ঠাস করে তারপর বসিয়ে দিলাম। চোটটা এতই জোরে লেগেছিল যে রিয়ার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে নীলাকে নিয়ে সেখান থেকে চলে এলাম। এভাবে নীলা আর আমার দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু এদিকে রিয়া আমাকে প্রতিদিন ভালোবাসার কথা বলতো। কিন্তু ও যতবারে আমাকে ভালোবাসার কথা বলছে ততবারই ওকে অপমান করেছি, কারণ আমি নীলাকে ভালোবাসতাম। কিন্তু আমি ভাবতেও পারিনি নীলা আমার সাথে এমনটা করবে। আমি নীলাকে খুব ভালোবাসতাম, বিশ্বাস করতাম ওকে, কিন্তু নীলা যে আমার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করবে আমি ভাবতেও পারিনি। আজ সকাল সকাল যখন আমি ভার্সিটিতে ঢুকলাম, ঠিক তখনই দেখতে পেলাম নীলা একটা ছেলের হাত ধরে বসে আছে, খুব ঘনিষ্ঠভাবে। তা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে, নিজেকে নিজে শেষ করে দিতে মন চাইছে। কতটা ভালোবেসেছিলাম আমি নীলাকে। আর শেষমেশ এটা দেখতে হলো, আমি দেখতে পেলাম ওরা কি যেন বলাবলি করছে। আমি ওদের একটু কাছে যেতে শুনতে পেলাম ছেলেটা বলছে, বাবু তুমি আরিয়ানকে আর কতদিন এভাবে বোকা বানাবে? আরে ধুর, ওর কথা বলো না তো, শুনতে ভালো লাগে না। অভিনয় করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি ভাবতে লাগলাম যে নীলা কি অভিনয় করছে আমার সাথে, যে ও ক্লান্ত হয়ে গেছে। আমি আর কিছু ভাবতে পারছি না। আমি তখনই ওদের সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু ওদের মধ্যে কোনো রিয়াকশন দেখতে পেলাম না। যেন মনে হলো ওরা আমার অপেক্ষায় বসেছিল। আমি নীলার সামনে গিয়ে ঠাস করে একটা চড় দিয়ে দিলাম। বেঈমান, তাহলে এই ছিল তোর ভালোবাসা? আর যদি আমায় ভালোই না বাসিস তাহলে কেন আমার স্বপ্ন দেখালি বল? কেন আমার মনটা নিয়ে সিনেমিনে খেললি? কি দোষ করেছিলাম আমি? তোমাকে আমার আর ভালো লাগে না, তুমি খুব বোরিং একটা মানুষ। তাই তোমার কাছ থেকে আমি মুক্তি চাই। মুক্তি চাস তাই না? এই নে, দিয়ে দিলাম তোকে মুক্তি। বলেই নীলার গালে ঠাস ঠাস করে আবারও 2টা চর বসিয়ে দিলাম। নে, তোকে মুক্তি দিলাম। আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না বেঈমান। আর কোনোদিন আমার চোখের সামনে আসলে তোকে আমি খুন করে ফেলবো। বলে আমি সেখান থেকে চলে আসলাম। আমি আসার পর, তুই একই করলে নীলা? তুই না আরিয়ান ভাইয়াকে ভালোবাসিস? তুই জানিস সে কতটা কষ্ট পেয়েছে? জানি রে, কিন্তু কি করব আমি বল? তুই তো সব কিছু জানিস। ওকে যদি আমি সত্যিটা বলতাম তাহলে ও এর থেকে বেশি কষ্ট পেত রে। তাই তো ওকে সত্যিটা বলতে পারিনি। এটা বলে নীলা কাঁদতে কাঁদতে ভার্সিটি থেকে বের হয়ে গেল। আর আমি গিয়ে ভার্সিটির বড় বটগাছের নিচে বসে বসে ভাবতে লাগলাম আর চোখের পানি ঝরাতে লাগলাম যে নীলাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছি, আর সেই নীলা কিনা আমার সাথে অভিনয় করলো। এত বড় একটা ধোঁকা আমি খাবো ভাবতে পারিনি। আমার সাথে কেন এমনটা হয়? সব সময় আমার প্রিয় মানুষগুলো আমার থেকে দূরে সরে যায়। বসে বসে এমন ভাবতেছি, তখনই বরাবরের মতো আজও রিয়া আমার পাশে বসে পড়লো। আমি কিছু না বলে শুধু একদিনের সামনের দিকে তাকিয়ে আছি। রিয়া যে আমার পাশে বসে আছে সেই দিকে আমার কোনো খেয়ালই নেই। রিয়া আমার চোখের পানি থেকে আমার কাঁধে হাত রাখলো। রিয়া কাঁধে হাত রাখতেই আমি চমকে উঠলাম, সাথে সাথে চোখে পানি মুছে ফেললাম। কে আমার কাঁধে হাত রেখেছে তা দেখার জন্য ঘুরতে দেখি রিয়া। রিয়া আমাকে জিজ্ঞেস করলো, আরিয়ান কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? আমি কিছু বলছি না, শুধু অন্যদিকে তাকিয়ে আছি। আরিয়ান কি হয়েছে তোমার? বলো আমায়, প্লিজ বলো আমায়। আমি রিয়াকে সব খুলে বললাম।
নীলা আমার সাথে যা যা করেছে সব সব শুনে রিয়া বলল, এভাবে ভেঙে পড়ো না আরিয়ান, নিজেকে শক্ত করো, যে যাবার সে তো যাবেই। আমি আর কিছু না ভেবে রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। জানো রিয়া, এখন নিজেকে শেষ করে দিতে মন চাইছে। না, তোমার কিছু হবে, আমি তো আছি। এখন চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। এরপর রিয়া আমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে সে তার বাড়িতে চলে গেল। আমি বাড়ির ভিতরে ঢুকে সোজা নিজের রুমে চলে গেলাম। কারোর সাথে কোনো কথা বললাম না। সবার চোখ এড়াতে পারলেও মায়ের চোখ এড়াতে পারলাম না। মা আমার পিছু পিছু আমার রুমে আসলো। আমি মাকে এই সময় আমার রুমে দেখে আমি একটু অবাকই হলাম। আমি জানি না কেন মা এসেছে আমার রুমে। মা আমার কাছে এসে বলতে লাগলো, কি হয়েছে তোর আরিয়ান, তোকে আজ এমন লাগছে কেন? আমি মায়ের কথা শুনে তার দিকে না তাকিয়ে নিজের দিকে তাকিয়ে আছি। মা আবারও বলল, কি রে, কি হয়েছে তোর বল? কিছু হয়নি মা, আমি ঠিক আছি। ঠাস করে মা একটা চর বসিয়ে দিল আমার গায়ে। আমি মায়ের হাতের চর খেয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। তুই আমার থেকে কথা লুকাস তাই না? তোকে না আমি একদিন বলেছি যে তুই আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টাও করিস না, তারপরও কোন সাহসে তুই আমার কাছ থেকে কথা লুকাচ্ছিস? সরি মা, আর হবে না। এবার বল কি হয়েছে? আমি মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে নীলার সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বললাম। কি বললি তুই? ওই মেয়ের এত বড় সাহস যে আমার ছেলের মন নিয়ে খেলা করে? ওকে তো আমি... না মা, তুমি ওকে কিছুই বলবে না। ঠিক আছে, ওকে আমি কিছুই বলবো না, কিন্তু ওর বাবার সাথে আমি কথা বলে দেখি। না মা, দরকার নেই। ও যদি আমাকে ছেড়ে সুখে থাকতে পারে তাহলে আমিও পারবো মা, আমিও পারবো। তুমি শুধু আমায় কথা দাও, এই বিষয় নিয়ে তুমি ওদের সাথে কখনো কোনো কথা বলবে না। ঠিক আছে, কোনো কিছুই বলবো না আমি ওদের। এই বলে মা কাঁদতে কাঁদতে আমার রুম থেকে বের হয়ে গেল। আমি এদিন রাতে ঘুমাতে পারিনি। আমি চেয়েছিলাম নীলাকে নিয়ে বাকিটা পথ চলতে, কিন্তু সে যখন আমাকে ছেড়ে চলে গেল তাহলে আর কি লাভ এসব ভেবে। আবার ফিরে যাব সেই কালো দুনিয়ায়, যেখানে গেলে মনে একটু হলে শান্তি পাবো। রাতে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা নিজেও জানি না। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখি সবাই বসে আছে, নিউজ দেখছে টিভিতে নিউজটা ছিল এমন, তাই ক্যাকে নামের কোনো গ্যাংস্টার লোকজন ব্যবসায়ীকে মেরে রাস্তায় ফেলে রেখেছে। তবে সেই ব্যবসায়ীরা অবশ্যই 2 নম্বরের টাকা উপার্জন করত। তাদের কোনো ভালো মানুষ ছিল না, কিন্তু কে মেরেছে তাদের সেটা এ পর্যন্ত জানা যায়নি। আমি নিউজটা শুনে মুচকি হাসলাম, কিন্তু কেউ না বুঝলো মা ঠিকই বুঝছে যে এটা আমারই কাজ। ওইদিকে ড্রাগনের সামনে তুলে, শিমুল, তোকে রিয়া তার ভাইয়ের খোঁজ করতে বলেছে, কিন্তু তুই যদি রিয়া কথা মতো কাজ না করে আমার কথা মতো কাজ করিস তাহলে তোকে আমি 2 গুণ টাকা দেব। 2 গুণ টাকা দিবেন আপনার কথা মতো কাজ করলে? 2 গুণ টাকা দেব। ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমাকে কিছু টাকা অগ্রিম দিতে হবে। দেব। শিমুল টাকা নিয়ে বেরিয়ে এসে ড্রাগনের গাড়ি থেকে। শিমুল আসার পর ড্রাগন মনে মনে বলে, যা শিমুল যা, মৃত্যুর আগে আয়েশ করে নে। আমার উদ্দেশ্য হাসিল হলে তোকে যে মরতেই হবে, কারণ আমার কাজ হাসিল হলে আমি কোনো প্রমাণ রাখি না। বলে ড্রাগন একটা পৈশাচিক হাসি দিল। ড্রাগনের হাসি দেখে ইরফান বলল, ভাই আপনি কি করতে চাচ্ছেন বুঝতে পারছি না। ইরফানের কথা শুনে ড্রাগনের মনে পড়ে গেল 2 বছর আগের কথা। ড্রাগন বলতে শুরু করলো, জানিস ইরফান, আমার একটা ছোট ভাই ছিল, আমার খুব আদরের। আমি ওকে ছোটবেলা থেকেই কোলে পিঠে করে মানুষ করেছি। আমি জানতাম আমি যতই অন্ধকার জগতে বাসিন্দা হই না কেন, আমার ভাইটা ছিল একদম মাটির মানুষ। খুব চাপা স্বভাবের ছিল আমার ভাইটা। ওর শুধু একটি স্বপ্ন ছিল, লেখাপড়া করে অনেক বড় হবে। একমাত্র আদরের ভাই হওয়ায় আমি ওর ইচ্ছে পূরণ করার জন্য যখন যেটা চাইতো এনে দিতাম। কিন্তু একদিন সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সেদিন আমার ভাই মুন্না প্রথম কলেজে পা রেখেছিল। 2 বছর আগে মুন্না সকালবেলা কলেজের গেট দিয়ে ঢুকছিল। ঠিক তখনই কে যেন মেয়েলি কণ্ঠে মুন্নাকে ডাক দিল। মেয়েটি আর কেউ না, রিয়ার একটা বাজে স্বভাব ছিল কলেজের নতুন কাউকে পেলে বাজেভাবে র্যাগিং করা। মুন্না পিছনে ফিরে দেখে একটা সুন্দরী রমণী মেয়ে তাকে ডাকছে। মুন্না হেঁটে রিয়ার কাছে গেল। কিছু বলবেন আপু? কিছু না বললে কি তোকে এখানে এমনিতেই ডেকেছি? জি আপু বলুন। তুই কি এই কলেজে নতুন? জি আপু, আজই ভর্তি হয়েছি। নাম কি তোর? আমার নাম সাজ্জাদ হোসেন মুন্না, সবাই মুন্না বলেই ডাকে। বাবা নাম আনাফ চৌধুরী, দাদার নাম... ওই ছাগল থাম, জিজ্ঞেস করছি নিজের নাম আর বলছে 14 গোষ্ঠীর নাম। ছাগলের 3 নম্বর বাচ্চা যেন কোথাকার।
ছাগল? এখানে ছাগল কোথায় পেলেন আপু? এটা বলে মুন্না চারপাশে ছাগল খুঁজতে লাগলো। মুন্নাকে এভাবে খুঁজতে দেখে রিয়া বলে, কি রে, কি খুঁজতেছিস? আপনি না বললেন ছাগল, তাই তো ছাগল খুঁজছিলাম আমি। মুন্নার কথা শুনে রিয়া আর তার বান্ধবীরা হাসতে শুরু করলো। মুন্না শুধু চেয়েছে রিয়ার মুক্ত করা হাসিগুলো দেখছে, আর তার মনের শীতল হাওয়া বয়ে যাচ্ছে। রিয়া হাসতে হাসতে বলল, তুই এখন যা এখান থেকে, বলদ কোথাকার। মুন্না সেখান থেকে চলে আসে তার ক্লাসরুমে। ক্লাসে এসে সে সামনে একটা সিটে বসে পড়ে, আর ওইদিকে রিয়ার বান্ধবীরা রিয়াকে বলছে, কি রে রিয়া, তুই এই ছেলেটাকে আজ কিছু না করে ছেড়ে দিলি কেন? কিছু তো কারণ নিশ্চয়ই আছে, তোর মাথায় কি চলছে বলতো? ছেলেটা কত বকাটে টাইপের, তাই না? ওর সাথে একটু অন্যভাবে খেলবো। অন্যভাবে খেলবি মানে? দেখতে থাক কি করি, তবে খুব মজা বটে এবার। ওকে ঠিক আছে, যা করার করিস, এখন চল ক্লাসে যাই। চল। এরপর রিয়া আর তার বান্ধবীরা মিলে ক্লাসে চলে গেল। ক্লাসে যাওয়ার পর রিয়া আর তার বান্ধবীরা ক্লাসে গিয়ে দেখতে পেল মুন্না ক্লাসের সামনে সিটে বসে আছে। রিয়া মুন্নার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। রিয়ার হাসি মুন্না তো পুরো মুগ্ধ নয়নে দেখছে। রিয়া এসে মুন্নার পাশে বসলো। রিয়া পাশে বসতেই মুন্নার কেমন যেন একটু অস্বস্তি বোধ হচ্ছে, তাই মুন্না সিটের একটা পাশে গিয়ে চেপে বসলো। মুন্নার অবস্থা দেখে রিয়া আর তার বান্ধবীরা হাসাহাসি করতে লাগলো। এভাবে চলে গেল প্রায় 4 মাস। এই 4 মাসে মুন্না রিয়াকে ভালোবেসে ফেলে। অবশ্য রিয়া মুন্নাকে নানাভাবে ইশারা করত। মুন্না সেদিন গিয়েছিল রিয়াকে প্রপোজ করতে, কিন্তু রিয়া সেদিন কলেজে সবার সামনে, খ্যাত গাইয়া কোথাকার, তুই ভাবলে কি করে আমি তোকে ভালোবাসবো? একবার নিজের দিকে দেখ আর আমার দিকে দেখ, আমি দেখতে কত সুন্দর, আর তুই বিশ্বাস কর রিয়া, খুব ভালোবেসে ফেলেছি তোমায়, আমায় ফিরিয়ে দিও না। কি বললি? ভালোবাসিস আমায়? তাহলে এক কাজ কর, তুই এই কলেজের ছাদ থেকে লাফিয়ে যদি নিচে পড়তে পারিস তাহলে আমি ভেবে দেখবো। আইডিয়া, তুই কি বলছিস এসব? ও ছাদ থেকে লাফ দিবে মানে? তাহলে তো মারাই যাবে। আরে চুপ থাকতো, ছাদ থেকে লাফিয়ে নিচে পড়া এত সহজ। আমি বললাম আর ও লাফ দিয়ে দিবে। ভালোবাসে আমায়, এসেছে গাইয়া কোথাকার। এসব বলছে আর হাসছে রিয়া। হঠাৎ রিয়ার বান্ধবী বলে উঠলো, আইডিয়া, মুন্না কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো। রিয়ার বান্ধবী এই কথা বলেছে, তখনই ওদের সামনে উপর থেকে কিছু একটা পড়লো। হঠাৎ করে উপর থেকে নিচে পড়ায় সবাই আটকে ওঠে। কি পড়লো তা দেখতে রিয়া পিছিয়ে গেল। মুন্নার রক্তাক্ত দেহটা মাটিতে পড়ে আছে। মুন্না হাত দিয়ে রিয়াকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, আই লাভ ইউ রিয়া, ভালোবাসি রিয়া। রিয়া আর তার বান্ধবীরা সেখানে থেকে পালিয়ে চলে এলো। এরপর রিয়া আর মুন্নার কোনো খোঁজ খবর নেয়নি। আবার হাসি খুশিভাবে নিজের জীবন কাটাতে শুরু করলো। কিন্তু কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। রিয়ার ব্যাপারটাও ঠিক তেমনই। ভাই, তো আপনি চাইলে তো রিয়াকে 1 মিনিটে শেষ করে দিতে পারেন। না, আমি ওকে কিছুই করব না। আমি শুধু ওর কাছ থেকে ওর প্রিয় মানুষজনকে কেড়ে নেব। ওকে বোঝাবো যে প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। আর ওর কাছ থেকে ওর প্রিয় মানুষগুলো কেড়ে নিলেই ও এমনিতে শেষ হয়ে যাবে। আমাকে আর ওকে মারতে হবে না। এ বলে ড্রাগন একটা পৈশাচিক হাসি দিল। আর এদিকে আমি নিউজ শেষ হতেই আমার রুমে গিয়ে বসে আছি। এমন সময় মা আমার সামনে রুমে আসলো। মা আমার কাছে এসে বলতে লাগলো, আরিয়ান, টিভিতে নিউজ দেখলাম, ওদেরকে তুই মেরেছিস তাই না? হ্যাঁ মা, আমি মেরেছি ওদের। আর ওরা কোনো ভালো মানুষ ছিল না মা, সমাজের কীট পতঙ্গ ছিল ওরা, তাই ওগুলোকে সাফ করাটা জরুরি ছিল। সেটা বুঝলাম, কিন্তু তুই না এই পথ থেকে সরে আসবি, কিন্তু আবার এসব কেন? এই আমাকে দেখ, আমিও তো একসময় এইসব লাইনে ছিলাম, তা তো তুই খুব ভালো করে জানিস। কিন্তু সেই আমি যখন ছেড়ে দিতে পেরেছি, তাহলে তুই কেন পারবি না? কীভাবে ছাড়বো মা বলো? যার জন্য সব কিছু ছেড়ে দিয়ে আমি আলোর পথে জীবন শুরু করতে চেয়েছিলাম, সেই তো আমাকে ছেড়ে চলে গেছে মা। তাহলে কি করব আমি বলো? আমি বলি কি বাবা, তুই এই সব কিছু ভুলে একটা বিয়ে করে নে। আমার মতো একটা মাফিয়াকে কে বিয়ে করবে মা? যে আমাকে বিয়ে করবে তার জীবনটা আমার সাথে নষ্ট হয়ে যাবে। করবে করবে, আমার ছেলের জন্য মেয়েদের লাইন পড়ে যাবে। তুই শুধু একবার বল তুই বিয়ে করতে তোর কোনো অমতেই, তারপর আমি সব দেখছি। আচ্ছা মা, তোমাদের যেটা ভালো মনে হয় সেটা তোমরা করো। ওকে, তাহলে আগামী সপ্তাহের মধ্যে তোর বিয়ে, তৈরি হয়ে থাকিস। আচ্ছা মা, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। মা এটা বলে রুম থেকে চলে গেল। আপনারা কি ভেবেছেন যে আমি তো নীলাকে ভালোবাসি, তাহলে বিয়েতে কেন হ্যাঁ বলে দিলাম? আরে ভাই, জীবনটা তো আর থেমে থাকার নয়, তাই না? সে যদি আমাকে ছেড়ে থাকতে পারে তাহলে আমি কেন তার জন্য কষ্ট পাবো?
আর তাই হ্যাঁ বলে দিয়েছি বিয়েতে। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। আজ আমার বিয়ে, কিন্তু আমার মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই। কোনো পরিবর্তন খুঁজে পাচ্ছি না আমি নিজের মাঝে। এখন পর্যন্ত বউয়ের মুখটা পর্যন্ত দেখিনি আমি। মা কয়েকবার বলেছিল দেখে নিতে, কিন্তু আমি নিজেই না করে দিয়েছি। ভালোই ভালো বিয়েটা হয়ে গেল। রাতে আমি বন্ধুদের সাথে ছাদে বসে আড্ডা দিচ্ছিলাম, তখন মায়া এসে বলল, ভাইয়া তুই এখানে, আর মা তোকে খুঁজে খুঁজে হয়রান। মা তোকে ডাকছে, তাড়াতাড়ি চল। আমি আমার বন্ধুদের থেকে বিদায় নিয়ে চলে এলাম মায়ের কাছে। মা, তুমি আমায় ডেকেছো, কি বলবে? তুই এখনো বাইরে কি করছিস? যা রুমে যা, বোমা রুমে একা বসে আছে, তাড়াতাড়ি যা। আমি আর কিছু না বলে রুমে চলে এলাম। রুমে এসে দরজার সামনে দাঁড়িয়ে আছি। কি ভাবছেন? ভয়ে? না রে ভাই না, ভাবছি আমি কি পারবো সব ভুলে গিয়ে যে মেয়েটার রুমে আমার জন্য অধিক আগ্রহে বসে আছে তাকে ভালোবাসতে। আমি আসলে কতটা বোকা, তাই না? আজ রিয়ার কথা বড্ড মনে পড়ছে। মেয়েটা কত ভালোবাসতো আমায়, কিন্তু আমি একটা বিশ্বাসঘাতককে ভালোবেসে মেয়েটাকে বারবার অপমান করেছি, বারবার দূরে সরিয়ে দিয়েছি। কতটা হতভাগা আমি। সত্যিকারের ভালোবাসাকে দূরে ঠেলে দিয়ে মিথ্যের মরিচিকের পিছনে ছুটেছি আমি। আর এখন আবার অন্য আরেকটা জীবন আমার সাথে জড়িয়ে গেছে। জানি না পারবো কিনা এই মেয়েকে ভালোবাসতে। আমি আর কিছু না ভেবে রুমের ভিতরে প্রবেশ করলাম। রুমে যেতেই মেয়েটা বিছানা থেকে নেমে এসে আমাকে সালাম করলো, তারপর আবার বিছানায় গিয়ে বসে পড়লো। আমি বললাম, দেখুন আমি একজনকে ভালোবাসি, কিন্তু আমি জানি আপনার সাথে কি কি হয়েছে, আর আপনি কাকে ভালোবাসতেন সেটাও আমি জানি। আপনি এসব কিভাবে জানেন? তারপর মেয়েটা আমাকে কলেজের প্রথম দিন থেকে শুরু করে সব বলতে লাগলো, আর আমি তো শুধু হাঁ করে মেয়েটার কথা শুনছি আর ভাবছি কি জানে মেয়েটা আমার ব্যাপারে এত। হঠাৎ মেয়েটার কথা আমার হুঁশ আসে। এই যে কোথায় হারিয়ে গেলেন? আচ্ছা, আপনি এত কথা আমার সম্পর্কে জানেন কিভাবে? সেটা না হয় পরে বলছি, আপনি আগে এটা বলুন যে আপনি এখনো কি নীলাকে ভালোবাসেন? না, ওর মতো একটা বিশ্বাসঘাতককে আর কখনো ভালোবাসবো না। আর রিয়া? জানি না, ওর কথা খুব মনে পড়ে, কিন্তু কেন যেন মনে পড়ে তাই বুঝতে পারছি না। হয়তো ভালোবেসে ফেলেছি। বুঝতে পারছি আমি আপনার ব্যাপারটা। তো আমাকে এখন কি করতে হবে? আপনার সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো না, কিছু মনে করবেন না, কারণ আমার আর কাউকে ভালোবাসার মতন মনটা নেই। আপনাকে আমি 6 মাস পর ডিভোর্স দিয়ে দেব। ততদিন যদি কিছু মনে না করেন তাহলে আমার সাথে থাকতে পারেন, না হলে আমার মা খুব কষ্ট পাবে। ডিভোর্সের কথা শুনে মেয়েটা বিছানা থেকে নেমে আমার শার্টের কলার ধরে বলল, ডিভোর্স মানে? আমাকে কি আপনি অন্য মেয়েদের মতো ভেবেছেন যে প্রয়োজন পড়ছে নিয়ে এলেন, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে ছেড়ে দিবেন? মেয়েটা আমার এতটা সামনে এসে কথা বলতে আমার কেমন যেন খটকা লাগলো। কণ্ঠটা কেমন যেন পরিচিত মনে হচ্ছে। কে কে আপনি? আমি কে সেটা আপনি জেনে কি করবেন? আপনি তো আমাকে ভালোবাসতে পারবেন না, তাই না? তাহলে আমার পরিচয় জেনে আপনি কি করবেন? এটা বলে যে মেয়েটা চলে যেতে নেবে অমনি আমি তার হাতটা টেনে ধরলাম। মাথা থেকে ঘোমটাটা সরে যেতেই আমি যেটা দেখলাম তাতে তো আমার চোখ কপালে উঠে গেল, কারণ আমার সামনে আর কেউ না, রিয়া দাঁড়িয়ে আছে। আমি রিয়াকে দেখে তো পুরোই অবাক। রিয়া, তুমি? তাহলে আমার বউ কোথায়? আর তুমি বা এখানে কেন? মা, ও মা! আমি মাকে ডাকতেই রিয়া তার হাত দিয়ে আমার মুখটা চেপে ধরলো। এমনভাবে মুখ চেপে ধরেছে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমি ঝাটকা দিয়ে রিয়ার হাতটা সরিয়ে নিলাম। তারপর রিয়াকে বললাম, তুমি এভাবে আমার মুখে হাত দিয়ে ধরে রাখলে কেন? তো তুমি মাকে কেন ডাকছো তাহলে? আমরা দুজন এসব কথা বলছিলাম, তখন আমাদের রুমে মা ঢুকে পড়লো। মা আমাদের রুমে ঢুকে বলতে লাগলো, কি রে এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে? মা, তোমার ছেলের কিছু হয়নি, শুধু আমায় দেখে একটু ভয় পেয়েছিল, তাই এমন চিৎকার করে তোমাকে ডাকছিল। তুমি এখন যাও মা। মা আর কোনো কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। রিয়া আমার দিকে নেশা ভরা চোখে তাকালো। কি ব্যাপার, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? এ কি, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি এসব বলছি আর পিছাচ্ছি, কিন্তু রিয়ার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। আমি পিছাতে পিছাতে দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল। রিয়া একদম আমার কাছে চলে এসেছে। আমার দুই দিক দিয়ে তার 2 হাত দিয়ে আটকে রেখেছে যাতে আমি পালাতে না পারি। রিয়া আমার একদম কাছে, ওর শরীরের ঘ্রাণ আমার নাকে বাজছে। ওর গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। ওর গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়াতে আমার যেন নেশা ধরে যাচ্ছে। কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছি। কখনো কোনো মেয়ে আমার এতটা কাছে আসেনি। রিয়া ধীরে ধীরে ঠোঁট দুটো আমার দিকে এগোতে লাগলো। যখনই আমাকে কিস করতে যাবে ঠিক তখনই আমি আমার ঠোঁটটা সরিয়ে নিলাম। আমার এমন কাজে রিয়া একেবারে রেগে গেল।
সে এবার জোরে জোরে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিল। আমি কোনো মতে তাকে ছাড়াতে পারছি না, কারণ রিয়া আমার মাথার পিছনে চুলগুলো শক্ত করে ধরে রেখেছে, আর আমি কিছুই করতে পারছি না। এভাবে প্রায় 5 মিনিট পর রিয়া আমাকে ছেড়ে দিল। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। আমি জোরে জোরে নিঃশ্বাস নিয়েছি। রিয়া আমায় বলল, কি আবার মাকে ডাকবে? দেখো রিয়া, তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি খুব ভালো করে জানো আমি নীলাকে ভালোবাসি, তারপরে কেন তুমি আমার সাথে এমনটা করছো? নীলার কথা শুনে রিয়ার রাগটা যেন আরো বেড়ে গেল। রাগের চোখ লাল হয়ে গেছে। রিয়া আমার শার্টের কলার চেপে ধরে বলল, এই আমি তো তোকে ভুলে থাকতে চেয়েছিলাম, আমি তো চাইনি তোদের মাঝে আসতে, কিন্তু তোর মাই আমাদের বাড়িতে গিয়েছিল বিয়ের প্রস্তাব নিয়ে, আর আমি তো তোকে আগে থেকেই ভালোবাসতাম। নীলা তোকে ছেড়ে চলে গিয়েছিল বলে আমি তোকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। একটু আগে তুই যখন বলছিলি যে তুই আমাকে হয়তো ভালোবেসে ফেলেছিস, তখন আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু তুই মুহূর্তেই আমাকে সমস্ত আশা ভেঙে দিলি। এটা বলে রিয়া কাঁদতে কাঁদতে বসে পড়ল। হঠাৎ রিয়া উঠে বারান্দায় চলে গেল। সেখানে গিয়ে বাইরে তাকিয়ে আছে। আমি ভাবলাম মেয়েটা আমি কতটা ভালোবাসে, আর সেখানে কিনা আমি কেউ কষ্ট দিচ্ছি। একটা বেইমানের কথা মনে করে আমি ধীরে ধীরে রিয়ার পিছনে গিয়ে দাঁড়ালাম। তারপর রিয়ার কাঁধে হাত রাখতেই রিয়া পিছনে ফিরে তাকালো। রিয়ার অবস্থা থেকে আমার বুকে ব্যথা অনুভব করলাম। রিয়া কাঁদছে। আমি রিয়ার চোখে পানি মুছে দিলাম। তারপর রিয়ার কপালে একটা চুমু দিলাম। রিয়া যেন বিশ্বাসই করতে পারছে না, শুধু অবাক নয়নে আমার দিকে তাকিয়ে আছে। আমি রিয়ার কপালে আরেকটা চুমু দিতেই রিয়ার চোখ দিয়ে 2 ফুটো জল গড়িয়ে পড়লো। আমি বললাম, থাকবে তো আমার পাশে, কখনো আমায় ভুল বুঝবে না তো, ছেড়ে যাবে না তো লীলার মতো? না, কখনো তোমাকে ছেড়ে যাব না, সারা জীবন তোমার পাশে থাকবো, খুব ভালোবাসবো তোমায়, নিজের সারা জীবনের চেয়েও বেশি। শুধু বলো তুমি আমাকে ছেড়ে যাবে না? না, কখনো ছেড়ে যাব না, কিন্তু যদি তুমি কখনো ছেড়ে যাও তাহলে নীলা চলে যাওয়ার পর তো আমি বেঁচে আছি, কিন্তু তুমি চলে যাওয়ার পর আমি আর কিছু বলতে পারলাম না। তার আগে রিয়া আমার মুখ বন্ধ করে দিয়েছে রিয়ার ঠোঁট দিয়ে। এবার আমি রিয়ার সাথে তাল মিলিয়ে কিস করতে লাগলাম। রিয়া যেন তাতে আরও পাগল হয়ে গেল, আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। একটা সময় রিয়া নিজেই ছেড়ে দিল। ওই, এইটা কোন কোম্পানির লিপস্টিক দিয়েছো তুমি? মানে? একদমই পচা। ও আচ্ছা, তাই বুঝি, তার জন্যই তো এতক্ষণ ছাড়তে চেয়েছিল না, তাই না? আর একটা দিব নাকি? এই না, একদম না, এই পচা লিপস্টিক খেলে আমার পেট খারাপ হবে। কি বলে তুমি? পচা লিপস্টিক? দাঁড়াও তুমি। এই বলে রিয়া যে না আমাকে আবার কিস করতে যাবে, অমনি আমি রিয়াকে কুলে তুলে নিলাম। রিয়া তো লজ্জা পুরো লাল হয়ে গেছে, লজ্জায় তাকাতে পারছে না, মুখ লুকিয়ে আছে আমার বুকে। আমি রিয়াকে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। রিয়ার লজ্জায় চোখ বন্ধ করে আছে, ঠোঁট দুটো কাঁপছে। রিয়ার কাঁপা কাঁপা ঠোঁট আমাকে ওর দিকে টানছে। আমি রিয়ার ঠোঁটে কিস করতে রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর আমার সাথে তাল মিলিয়ে কিস করতে শুরু করলো। আরে ভাই, আর কি শুনতে চান? অন্যজনেরটা না শুনে নিজে একটা বিয়ে করে ফেলুন। সকালবেলা রিয়া ঘুম থেকে উঠে দেখে সে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমার ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিয়া। হঠাৎ আমার কপালে একটা চুমু দিয়ে যে না যেতে নেবে, অমনি আমি রিয়ার হাত ধরে টান দিয়ে রিয়াকে সোজা আমার বুকে এসে পড়লো। কি ব্যাপার? আদর করার এত ইচ্ছা থাকলে আমাকে বলতেই পারতে, তোমাকে আমি হেল্প করতাম, এভাবে লুকিয়ে লুকিয়ে আদর করা লাগতো না। রিয়া লজ্জায় কিছু বলতে পারছে না, শুধু ছোটার জন্য চেষ্টা করছে। অবশেষে না পেরে বলল, তুমি তাহলে জেগে জেগে মজা নিচ্ছিলে, তাই না শয়তান? ছাড়ো আমায়, আমি ফ্রেশ হব। রিয়া কি বলছে সেদিকে আমার কোনো খেয়ালও নেই। আমি শুধু রিয়ার মায়াবী মুখের দিকে তাকিয়ে আছি। আমি হঠাৎ করে রিয়াকে আমার নিচে ফেলে দিলাম। রিয়া আমার মতলব বুঝতে পেরে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল, আর ওয়াশরুমের দরজার সামনে গিয়ে আমাকে বেঞ্চি কেটে ভিতরে ঢুকে গেল। কিছু সময় পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে শুধু একটা তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এলো রিয়া। আমি তো রিয়াকে দেখে পুরোই হাঁ করে তাকিয়ে আছি। একে তো পুরো শরীর শুধুমাত্র একটা তোয়ালে বাজানো, তার উপর আবার ভেজা চুলের পানিটা টপ টপ করে পড়ছে। রিয়া গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে পড়লো। আমি গিয়ে রিয়ার পিছন থেকে জড়িয়ে ধরে রিয়ার গাড়ে একটা কিস করলাম। রিয়া একটু কেঁপে উঠলো। আমি রিয়ার গাড়ে আবার কিস করতে যাব, সেই ঘুরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো রিয়া। রিয়া আমায় শক্ত করে জড়িয়ে ধরলো। আমি রিয়াকে কিস করতে যাব, ঠিক তখনই নিচে থেকে মা ডাক দিল। রিয়া আমায় ছেড়ে দিয়ে দৌড়ে পালালো। আমি ফ্রেশ হয়ে নিচে এলাম নাস্তা করতে। নাস্তা করার সময় রিয়া বারবার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। নাস্তা শেষ করে আমি রুমে চলে এলাম। রিয়াও কিছুক্ষণ পর রুমে চলে এলো। রিয়া চলে আসতেই আমার রুমের দরজাটা বন্ধ করে দিল রিয়া। আমাকে বলল, ব্যাপার কি? তুমি আবার দরজা বন্ধ কেন করতেছো? মতলব কি তোমার?
কি হলো? তুমি এভাবে আমাদেরকে এগিয়ে আসতেছো কেন? রিয়া পিছাতে পিছাতে দেয়ালে পিঠ ঠেকে গেল। রিয়া সেখানে দাঁড়িয়ে রইল। কি কোনো আওয়াজ করো না। আমি রিয়ার মুখের উপর আঙ্গুল দিয়ে কথাটা বললাম। রিয়া আমার এতটা কাছে আসা দেখে চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, একইভাবে দাঁড়িয়ে আছে। হঠাৎ আমি রিয়াকে কোলে তুলে নিলাম। রিয়া যেন এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। রিয়া লজ্জায় আমার বুকে মুখ লুকিয়ে আছে। আমি রিয়াকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলাম। রিয়া আমার দিকে তাকাতে পারছে না। আমি রিয়ার কপালে একটা চুমু খেলাম, তারপর ধীরে ধীরে শরীরে বিভিন্ন জায়গায় কিস করতে শুরু করলাম। রিয়া যেন পাগলের মতো হয়ে যাচ্ছে। কিছু সময় দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এভাবে হাসি খুশিতে কেটে গেল প্রায় 6টা মাস। আজ রিয়া অনেক খুশি, কারণ সে মা হতে যাচ্ছে। সে আমাকে এই খুশির সংবাদ দেওয়ার জন্য সেদিন অধিক আগ্রহে বসেছিল, কিন্তু কে জানতো শুধু একটা ভুলের কারণে তার সাজানো পুরোটা জীবন এভাবে এলোমেলো হয়ে যাবে। রিয়া মা হতে যাবে সেই কথাটা আমাকে বলার জন্য খুশিতে বেকুল হয়ে বসে আছে আমার অপেক্ষায়। এদিকে ড্রাগনের সামনে দাঁড়িয়ে আছে শিমুল ভয়ে কাঁপছে, কারণ ড্রাগন এমন একজন মানুষ যে তাকে দেখলে শিমুলের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। শিমুল ভয়ে ভয়ে বলল, ভাইয়া আমাকে যে এই সময় ডাকলেন, কিছু কি করতে হবে? কোনো কাজ ছাড়া কি তোকে এখানে ডেকেছি মজা করার জন্য? হ্যাঁ সরি ভাইয়া। শোন, আমি যেমনটা বলবো ঠিক তেমনটাই করবি, ওকে? ওকে ভাইয়া, কি করতে হবে বলুন। তারপর ড্রাগন শিমুলকে সব বুঝিয়ে বলল তাকে কি কি করতে হবে। শিমুল সেখান থেকে চলে এলো। শিমুল সেখান থেকে এসে রিয়াকে ফোন করে। রিয়া শিমুলের ফোন রিসিভ করতে যেটা শুনতে পেল তাতে তার সাজানো পৃথিবীটা ভেঙে চুরে তছনছ হয়ে গেল। সে ভাবতেই পারেনি যে তাকে এমন একটা দিন দেখতে হবে। শিমুল রিয়াকে বলল, ম্যাডাম, আপনার ভাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে কে আছে তা আমি জানতে পেরেছি। আর সেদিন যে আপনার ভাই অ্যাক্সিডেন্ট করেছিল, আসলে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা আপনার ভাইকে মারার ষড়যন্ত্র ছিল। কি বলছিস তুই এসব? তুই কি ঠিক বলছিস তো? ঠিক বলছি ম্যাডাম, আমি আপনার কথা মতো লোক লাগিয়েছিলাম। লোক লাগিয়ে যা শুনেছি তা হয়তো আপনি বিশ্বাস করবেন না। মানে কি বলতে চাচ্ছিস তুই? সবকিছু ক্লিয়ার করে বল তো। আপনার ভাইয়াকে মারার পিছনে মাফিয়া কিং কে এর হাত আছে। কি বলছিস তুই এসব? তুই ঠিক বলছিস তো? কে বল আমায়। ম্যাডাম, আমি তা বললে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। ওই, তোকে তো ভনিতা করতে বলিনি। তোকে যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দে। আপনার ভাইকে যে কে মারতে চেয়েছিল সে আর কেউ না, আপনার প্রিয় মানুষ তামি আরিয়ান চৌধুরী। সে। ওই, মুখ সামলে কথা বল, না হলে তোকে আমি খুন করে ফেলবো। সরি ম্যাডাম, কিন্তু আমি সত্যিটাই বললাম। আমি যেটা জানি আমি আপনাকে সেটাই বললাম। আমি এখন রাখছি ম্যাডাম। এই বলে শিমুল ফোনটা কেটে দিল। শিমুল ফোন কেটে দিয়ে মুচকি হাসি দিল। আর এদিকে আমি বাড়িতে এসে সোজা আমার রুমে গিয়ে দেখতে পেলাম রিয়া খাটের উপর বসে কি যেন ভাবছে। আমি যে রুমে এসেছি সেদিকে রিয়ার কোনো খেয়ালই নেই। আমি রিয়ার কাঁধে হাত রাখতেই রিয়া কেমন যেন হচকচিয়ে উঠল, আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি রিয়ার সামনে বসে রিয়াকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? এত কি ভাবছো? না, তেমন কিছু না। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার নিয়ে আসছি। এটা বলে রিয়া খাবার আনতে চলে গেল। আমি আর কিছু না ভেবে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রিয়া খাবার নিয়ে বসে আছে। আমি গিয়ে রিয়ার পাশে বসতেই রিয়া নিজের হাতে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমাকে খাইয়ে দিচ্ছে আর কান্না করছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি রিয়ার এমন কাণ্ড দেখে তো পুরোই অবাক হয়ে চোখের দিকে তাকিয়ে আছি। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? বলো আমায়। না, কিছু না। তোমাকে আমি সেই তখন থেকে দেখছি তুমি কি যেন ভাবছো, আবার এখন কান্না করছো। কি হয়েছে তোমার? বলো আমায়। না, কিছু না। বলে রিয়া প্লেট নিয়ে চলে গেল কিচেন রুমে। আর এদিকে আমার মাথাটা কেমন যেন ভারী হয়ে আসছে, তাই আর কোনো কিছু না ভেবে শুয়ে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো মুখের উপর পানি পড়ায়। ঘুম চোখে তাকিয়ে দেখতে পেলাম কিছু ছেলে মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো গ্যাংয়ের কাজ করে। আমি উঠতে যাব কিন্তু উঠতে পারছি না, কারণ আমাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আমার তো মাথার রক্ত উঠে গেল। এই, তোরা কারা? আর আমাকে এখানে কেন ধরে এনেছিস? তোরা আমায় চিনিস না, তাই ভালোই ভালোই বলছি আমাকে ছেড়ে দে। নিজের মৃত্যু নিজেরা ডেকে আনিস না। আমার কথা শুনে একটা ছেলে হেসে বলল, তুই আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছিস? আগে তুই নিজে তো বেঁচে দেখা। তোকে যে ধরে এনেছে তাকে দেখলে তো তোর বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যাবে। মানে কি বলতে চাচ্ছিস তুই?
তখন কেউ একজন মেয়েলি কণ্ঠে বলে উঠল, মানেটা আমি বলছি মিস্টার আরিয়ান। ও সরি, মিস্টার কেকে। কে নাম শুনে তো আমি পুরোই অবাক। কে আমার ছদ্মবেশে আমাকে ডাকলো সেটা দেখার জন্য সামনে তাকাতেই আমার মাথার জন্য আকাশ ভেঙে পড়লো। আমার মুখ থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বেরিয়ে এলো, রিয়া তুমি? হ্যাঁ আমি। কেন অবাক হচ্ছ আমাকে এমন রূপে দেখে? আমি রিয়ার কথা কোনো জবাব না দিয়ে আমি রিয়াকে জিজ্ঞেস করলাম, রিয়া তুমি না আমায় ভালোবাসো? তুমি না বলেছিলে কখন আমার কোনো ক্ষতি হতে দেবে না? তাহলে এসব কি? হ্যাঁ ভালোবাসতাম তোমাকে আমি, কিন্তু তুমি কি করলে? আমার কাছ থেকে আমার আপন মানুষটাকে কেড়ে নিলে, আর তার শাস্তি তো তোমাকেই ভোগ করতে হবে। এটা বলে রিয়া তার কোমর গোজা পিস্তলটা বের করলো। আমি তো রিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি, কিন্তু রিয়া সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার লোকদের বলল, এই তোরা সবাই বাইরে যা, ওর সাথে আমার কথা আছে। রিয়ার কথা মতো সবাই বাইরে চলে গেল। রিয়া আমার সামনে বসে বলতে লাগলো, কেন করলে তুমি এমনটা? কেন? আমি তো তোমার সবটুকু দিয়ে ভালোবাসছিলাম, কিন্তু তুমি কেন আমার সাথে এমনটা করলে? কেন আমার কাছ থেকে আমার প্রিয় মানুষটাকে কেড়ে নিলে বলো? রিয়ার কথা শুনে আমি একটু অবাকই হলাম, আর তাই রিয়াকে জিজ্ঞেস করলাম, রিয়া তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবে? হ্যাঁ বলবো, যতই হোক তোমাকে আমি ভালোবাসি। তোমার মৃত্যুর আগে তোমার এই ইচ্ছাটা তো পূরণ করতেই পারি, তাই না? মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। রাহুলটাকে চিনো? কখনো নাম শুনেছো তার? রিয়ার মুখে রাহুলের নাম শুনে বুকটা কেঁপে উঠল। রাহুল? কোন রাহুলের কথা বলছো তুমি? চিনতে পারছো না তাই না? ঠিক আছে ওয়েট। এটা বলে রিয়া তার ব্যাগ থেকে একটা ছবি বের করে আমার সামনে রাখলো। ছবিটা দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। আমি ভাবতে লাগলাম ওর সাথে রিয়ার কিছু সম্পর্ক। হঠাৎ রিয়া বলে উঠল, কি ভাবছো তুমি? ওকে, আর ওর সাথে আমার কি সম্পর্ক? হ্যাঁ, কে হয় ও তোমার? কি সম্পর্ক ওর সাথে তোমার? আমার কথা রিয়া একটু মুচকে হাসলো, তারপর বলল, ভাই হয়। ও আমার ভাই, বুঝতে পারছো? ও আমার একমাত্র ভাই, আর তুমি আমার সেই ভাইটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। কি দোষ ছিল আমার ভাইয়ের বলো? কি দোষ ছিল আমার ভাইয়ের? আমি রিয়ার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তার মানে রাহুল রিয়ার ভাই, আর রাহুল যে তার একটা বোনের কথা বলেছিল, তাহলে ওর সেই বোন রিয়া। এসব কি হচ্ছে আমার সাথে? আমি এখন রিয়াকে কি বলবো সবটা? আমি যে রাহুলের কাছে কথা দিয়েছি, ওর ব্যাপারে আমি কারোর কাছে কিছুই বলবো না। আমি এসব মনে মনে ভাবছি, তখন রিয়া বলে উঠল, কি ভাবছো মিস্টার কেকে? এখানে পালানোর কথা ভেবে কোনো লাভ নাই, কারণ এখান থেকে আজ বেরোলে তোমার লস। আমি রিয়ার কথা শুনে করুণ দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে আছি। এ কি সেই রিয়া যে আমাকে ভালোবাসতো? আগে রিয়ার সাথে এই রিয়ার কোনো মিল আমি খুঁজে পাচ্ছি না। কি ভাবছো? ভেবে কোনো লাভ নাই। তোমাকে বাঁচাতে এখানে কেউ আসবে না, কারণ তোমার বাড়ির সবাই এখন গভীর ঘুমে আছে। তাদের খাবারের সাথে আমি ঘুমের ওষুধ মিলিয়ে খাওয়াইছি। এখন তুমি মরার জন্য তৈরি হও। রিয়া, বিশ্বাস করো আমি না, এ আমি কি করছি? না, আমি মরে গেলেও রাহুলের ব্যাপারে আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না। বাইরে কেউ শুনতে পেলে রাহুলের বিপদ হবে। না, আমি বেঁচে থাকতে রাহুলের কথা আমি কাউকে বলবো না। এসব কথা মনে মনে ভাবছি, তখন রিয়া বলে উঠল, মৃত্যুর জন্য তৈরি হও মিস্টার কেকে। তোমাকে একটুও বিশ্বাস করি না। তুমি আমায় মেরে দেবে তাই তো? কিন্তু একটা কথা মনে রেখো, তুমি একদিন সত্যিটা ঠিকই জানতে পারবে, কিন্তু সেই দিন আমি হয়তো আর থাকবো না। সেই দিন তুমি বুঝতে পারবে যে তুমি কত বড় ভুল করেছো। এসব কথা বলে কোনো লাভ নেই মিস্টার ব্রায়ান, সো গুড বাই। এইটা বলে রিয়া আমার বুকে গুলি চালিয়ে দিল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। ধীরে ধীরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। রিয়া আমাকে মেরে সে বাড়িতে গিয়ে অঝোর দ্বারায় কাঁদতে শুরু করলো, আর একা একা বলতে লাগলো, কেন আরিয়ান, কেন তুমি আমার ভাইকে মারতে গেলে? তুমি এমনটা না করলেও আমি কখনো তোমার সাথে এমন করতাম না। কেন করলে তুমি এটা? এসব বলছে আর কাঁদছে। রিয়া কাঁদতে কাঁদতে রিয়া যে কখন ঘুমিয়ে পড়লো তা সে বুঝতে পারেনি। সকালে ঘুম থেকে উঠে দেখে বাড়ির সবাই রিয়ার রুমে দাঁড়িয়ে আছে। রিয়া তা দেখে পুরো ঘাবড়ে যায়। রিয়া আরিয়ানের মায়ের দিকে তাকে বলতে লাগলো, কি হয়েছে মা আপনার সকাল সকাল সবাই আমার রুমে? কিছু বলবেন? আরিয়ান কোথায় বৌমা? ওর সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ ভাবি, ভাইয়া কোথায়? ভাইয়াকে যে দেখতে পাচ্ছি না। এত সকালে ভাইয়া কোথায় গেল?
আমি বলতে পারবো না, কাল রাত থেকে ওকে দেখতে পাচ্ছি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা এসে রিয়ার গালে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিল। রিয়া তো চর খেয়ে কিছুই বলতে পারছে না, শুধু করুণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। মা রিয়ার চুলের মুঠি ধরে বলতে লাগলো, কাল নাগিনি, বল আমার ছেলে কোথায়? কি করেছিলি আমার ছেলের সাথে তুই? রিয়া এখনো অবাক চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। রিয়া ভেবে পাচ্ছে না মা কি করে জানতে পারলো যে রিয়া আমার সাথে কিছু একটা করেছে। রিয়া এসব ভাবছে, তখন মা আবার বলতে শুরু করলো, আরে এই তুই না ওকে ভালোবাসতি, আর তাই আমি তোকে আমার ছেলে বউ করে ঘরে তুললাম, আর সেই তুই শেষ পর্যন্ত আমার কাছ থেকে আমার ছেলেটাকে কেড়ে নিলি। কি ক্ষতি করেছে আমার ছেলেটা তোর? কি হলো বল, কি ক্ষতি করেছে ও তোর? আপনার ছেলের জন্য আমি আমার একমাত্র ভাইকে হারিয়ে ফেলেছি। আমার ভাইটা কোথায় আছে তাও আমি জানি না। আর তাই যেদিন আপনার ছেলে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট করেছিল, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ভাইকে আমার কাছ থেকে যে কেড়ে নিয়েছে আমি তাকে নিজের হাতে শেষ করব। তো আরিয়ান তোমার কি ক্ষতি করেছিল? হ্যাঁ, আরিয়ান সেই লোক যে আমার ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। মা এসব কথা বলছে, তার আগে তার শরীর থরথর করে কাঁপছে। আমি আমার লোক দিয়ে খোঁজ লাগিয়েছিলাম, আর আমি এসব আমার লোকের কাছ থেকেই জানতে পারছি। রিয়ার কথা শুনে বাবা বলে উঠল, আমি জানতাম এই ছেলেকে একদিন না একদিন এমন কিছুই করবে। আর এখন তো একজনকে মারতে চেয়েছিল বললে তো ভুল হবে। সে বেঁচে আছে কিনা তার তো কোনো ঠিক নেই। যে অপরের ক্ষতি করে তার তো ক্ষতি তো হবেই, তাই না? বাবার কথা শুনে মায়ের রাগটা আরো বেড়ে গেল। মা হঠাৎ পিছনে ঘুরে শরীরের সমস্ত শক্তি দিয়ে বাবার গালে একটা চোর বসিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় সবাই স্তব্ধ হয়ে গেল। রুমের মধ্যে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। বাবা তো মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তো তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুলেছি। আমার ছেলের নামে আর একটা বাজে কথা বললে তোমাকে খুন করতে আমার হাত কাঁপবে না। কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? তুমি আমাকে খুন করবে? কি বলছো তুমি এসব? ঠিকই বলছি। এদিকে মায়া হঠাৎ রিয়ার চুলে মুঠি ধরে বলতে লাগলো, কাল নাগিনি, বল আমার ভাইয়া কোথায়? তা না হলে তোর আমি এমন অবস্থা করব যা তুই ভাবতেও পারবি না। কিন্তু রিয়া কিছুই বলছে না। এদিকে বাবা মায়ের এমন আচরণ দেখে বুঝতে পেরেছে যে মা আর মায়া একই পথে প্রতীক। রিয়া কিছু বলছে না দেখে মায়া এবার রিয়ার চুলের মুঠি শক্ত করে ধরে রাগী গলায় বলল, বল আমার ভাইয়া কোথায়? মায়া জোরে চুল ধরাতে রিয়া কুকিয়ে কুকিয়ে উঠল আর বলল, ওকে আমি কাল রাতে গুলি করে মেরে ফেলেছি, আর আমার লোক ওর লাশ রাস্তায় ফেলে দিয়েছে। কি বললি? তুই আমার ভাইয়াকে মেরে ফেলেছিস? এই আজ তোর আমি এমন অবস্থা করব যা তুই ভাবতেও পারবি না। এটা বলে মায়ের রিয়াকে মারতে লাগলো। রিয়া মার খেতে খেতে গিয়ে মায়ের পায়ের উপর পড়লো। সঙ্গে সঙ্গে মা রিয়াকে ধরে দাঁড় করিয়ে বলতে শুরু করলো, কি রে, খুব কষ্ট হচ্ছে বুঝি? আমার ছেলেটারও হয়তো এর থেকেও বেশি কষ্ট হয়েছিল, কারণ তুই তাকে গুলি করে মেরেছিস, তাই না? এটা বলে মা রিয়াকে গুলি করতে যাবে, ঠিক তখনই মায়া, না মা না, কি করছো তুমি? ওকে মেরো না। কি বলছিস তুই এসব? ও আমাদের আরিয়ানকে মেরে ফেলেছে, আর ওকে আমরা ছেড়ে দেব? না মা না, ওকে তো আমি ছাড়বো না, আবার মারবও না। তাহলে তো একটু কষ্ট পেয়েই শেষ হয়ে যাবে। কিন্তু আমি চাই ওর এমন অবস্থা করব যে ও বেঁচে থাকবে ঠিকই, কিন্তু সেই বেঁচে থাকাটা হবে মৃত্যুর থেকেও ভয়ানক। কি বলতে চাইছিস তুই? এত সময় ধরে বাবা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, কিন্তু মায়ের এমন কথা শুনে বাবা মায়াকে বলতে লাগলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই আর এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি চাইছিস তুই ওর সাথে? কিন্তু মায়ের সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে রিয়ার দিকে এগোতে লাগলো। বাবা হঠাৎ মায়ের সামনে গিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো, আগে বল তোরা এই পিস্তল পেলি কোথায়, আর কি করতে চাচ্ছিস তুই ওর সাথে? মায়া বাবার কথায় কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে রিয়ার কাছে গিয়ে রিয়ার চুল ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেল। বাইরে নিয়ে রিয়াকে গাড়িতে বসালো। মাও সাথে ছিল, আর বাবা শুধু বাধ্য মানুষের মতো ওদের পিছনে পিছনে গাড়িতে বসে পড়লো। মায়া গাড়ি ড্রাইভ করে হসপিটালের সামনে গিয়ে থামলো। তারপর রিয়াকে টানতে টানতে সে মানুষটার কাছে নিয়ে গেল, যে মানুষটার কারণে আমি মাফিয়ার জগতের ডন হতে পেরেছি। নিশ্চুপ হয়ে শুয়ে আছি সে মানুষটার বেডে। রিয়া তো তাকে দেখে চোখ বড় বড় হয়ে গেল, আর মায়া তো মানুষটার পাশে বসে কান্না করছে আর বলছে, রাহুল, হেই রাহুল, ওঠো না জান প্লিজ। তুমি না বলতে তুমি যেখানেই থাকো না কেন আমি ডাক দিলে তুমি আমার কাছে চলে আসবে?
আজ আমি তোমাকে ডাকছি, ওঠো রাহুল, প্লিজ ওঠো। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো? তুমি ছাড়া একজন ছিল ভাইয়া, কিন্তু ভাইয়া বলতে মায়া আমার কথা মনে পড়ে গেল। সে উঠে রিয়াকে ধরে রাহুলের সামনে এনে দাঁড় করিয়ে বলতে লাগলো, এই যে দেখো তোমার বোন, হ্যাঁ তোমার বোন তোমাকে যতটা ভালোবাসে আমিও আমার ভাইকে ততটা ভালোবাসি। তোমার বোনের তোমাকে ছাড়া কষ্ট হবে ভেবে আমার ভাই তোমাকে এখানে সবার চোখের আড়াল করে রেখেছে, কিন্তু দেখো আমার জন্য আর তোমার বোনের জন্য তোমাকে বাঁচাতে গিয়ে আমার ভাই আমার থেকে অনেক দূরে চলে গেছে, তাও আবার তোমাকে মারার অপরাধে। এদিকে রিয়া কাঁদতে কাঁদতে রাহুলের কাছে বসে পড়লো। ভাইয়া, এই ভাইয়া, একবার কথা বল না আমার সাথে প্লিজ। উঠ না ভাইয়া, তুই না আমায় খুব ভালোবাসিস? তুই না আমার সাথে কথা না বলে থাকতে পারিস না? তাহলে এখন কিভাবে থাকছিস? উঠ না ভাইয়া, উঠ। মায়া রিয়ার এমন কান্না দেখে রাগ উঠে গেল। সে রিয়াকে ধরে দাঁড় করিয়ে বলল, রাক্ষসী, তুই আমার ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, তোকে তো আমি ক্ষমা করব না। এই মুহূর্তে এখান থেকে চলে যাবি, তা না হলে আমি তোকে খুন করে ফেলবো। চলে যা এখান থেকে। প্লিজ মায়া, এমন করে বলো না, দয়া করে আমার ভাইয়ের কাছে আমাকে থাকতে দাও প্লিজ। মা, আপনি একটু বলুন না মায়ের যাতে আমাকে এখানে থাকতে দেয়। থাকতে দেবো তো আবার তোমাকে? বেরিয়ে যাও এই মুহূর্তেই হসপিটাল থেকে, আর কোনো দিন যেন তোমার এই মুখটা আমাদের দেখতে না হয়। আমি কোথায় যাব মা? আমাকে এভাবে দূরে ঠেলে দিয়েন না মা, দয়া করুন আমার উপর। আমি নিশ্চয় যে ভুল করেছি একবার তার প্রায়শ্চিত্ত করার সুযোগ দেন। তুই কোথায় যাবি না যাবি তা কি আমরা জানি নাকি? কিন্তু তোকে যেন আমাদের আশেপাশেও না দেখি, আর না হলে তোর এই কালো ছায়ার জন্য আমি আমার রাহুলকেও হারিয়ে ফেলবো। তাই বলছি, দয়া করে তুই চলে যা এখান থেকে। মায়া রিয়াকে এসব কথা বলছে, ঠিক তখনই কোথা থেকে যেন শিমুল সেখানে এসে উপস্থিত হলো। সে রিয়ার পায়ের সামনে হুমড়ি খেয়ে পড়ল। শিমুলের পুরো শরীর রক্তাক্ত হয়ে আছে, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন, হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাবে। রিয়া শিমুলের এমন অবস্থা দেখে ডাক্তারকে ডাকতে যাবে, তখনই শিমুল বলে ওঠে, আগে আমার কথা শোনো, ডক্টর থেকে কোনো লাভ নেই, সময় শেষ হয়ে এসেছে ম্যাডাম। আমি আপনাকে কিছু সত্যি বলতে চাই ম্যাডাম। কি বলবে বলো? আর তোমার এই অবস্থা কি করে হলো? এটা আমার পাপের ফল ম্যাডাম। লোভে পড়ে যে পাপ করেছিলাম সেই পাপের প্রায়শ্চিত্ত দিতে হচ্ছে ম্যাডাম। তুমি কি বলছো শিমুল? আমি তোমার কথার কিছুই বুঝতে পারছি না, বুঝিয়ে বলো আমায়। এরপর শিমুল ড্রাগনের সাথে কন্ট্রাক্ট হওয়া থেকে শুরু করে সব এক এক করে বলতে শুরু করলো। সব শুনে রিয়া জিজ্ঞেস করলো, কে এই ড্রাগন? তুমি কি চিনো ওকে? কি শত্রুতা ওর আমার সাথে? কেন আমার কাছ থেকে আমার প্রিয়জনদের কেড়ে নিতে চায়? আমি তা জানি না ম্যাডাম, আমি শুধু জানি ও আপনার আপনজনেদের আপনার থেকে কেড়ে নিতে চায়, তাদের ক্ষতি করতে চায়। যদি পারেন আপনি এখান থেকে অনেক দূরে চলে যান ম্যাডাম, অনেক দূরে। আর যদি পারেন আমাকে মাফ করে দিন ম্যাডাম। শিমুল এটা বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। রিয়া কাকে যেন ফোন করে শিমুলের লাশটা নিয়ে যেতে বলল। কিছুক্ষণের মধ্যে কয়েকজন লোক এসে শিমুলের লাশটা নিয়ে চলে গেল। রিয়া এখনো বসে বসে কান্না করছে। হঠাৎ বাবা গিয়ে রিয়ার মাথায় হাত রাখতেই রিয়া বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। চুপ কর মা, চুপ কর, চিন্তা করিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব বাবা, অনেক দূরে, যাতে কেউ আমাকে খুঁজে না পায়, আর আমার আপন মানুষগুলোকেও যেন ক্ষতি না করতে পারে। কোথাও যাবে না তুমি ভাবি, কোথাও না। মায়া, তুমি কি বলছো? তুমি পারবে তোমার ভাইয়ের খুনির সাথে একই বাড়িতে বাস করতে? মায়া ঠিকই বলেছে রে মা। হ্যাঁ ভাবি, আমি বুঝতে পারছি তুমি যেটা করেছো এতে তোমার কোনো দোষ নেই। তোমাকে ধোঁকা দেয়া হয়েছে। আমি আমার ভাইকে হারিয়েছি, কিন্তু আমি চাই না আমার ভুলের কারণে তোমার গর্ভে আমার ভাইয়ের যে আমানত লালিত হচ্ছে তার কোনো ক্ষতি হোক। আর তাই তুমি কোথাও যাবে না। কোথাও যদি যেতে হয় তাহলে এবার যাবে ওই ড্রাগন। কিন্তু আমরা তো ড্রাগনকে চিনি না, তাকে খুঁজে বের করব কিভাবে? আমি যতদূর জানি একজন জানে ড্রাগনের ব্যাপারে। কে সে? তাহলে তার কাছ থেকেই ড্রাগনের সন্ধান বের করা যাবে। কে সে? আমাকে তার নাম বলো। মায়া পিছনে ফিরে রাহুলের দিকে ইশারা করলো। ভাইয়া, ওর মুখে আমি অনেকবার শুনেছি ড্রাগনের কথা। আচ্ছা মায়া, তুমি কি ভাইয়াকে ভালোবাসো? রিয়া আর মায়া এসব বলাবলি করছে, তখন হঠাৎ মা দেখতে পেল রাহুলের একটা হাত নড়াচড়া করছে।
মা মায়াকে ডাক দিতে ওরা দুজন রাহুলের কাছে ছুটে আসলো। যত সময় যাচ্ছে রাহুল ততই রেসপন্স করছে। ধীরে ধীরে রাহুল জ্ঞান হাসতে লাগলো। তা দেখে বাবা দৌড়ে গিয়ে ডাক্তারকে নিয়ে এলো। ডাক্তার রাহুলকে চেক আপ করতে লাগলো। এদিকে রিয়া আমাকে মেরে তার লোকদের দিয়ে আমাকে শহরের বাইরে রাস্তার ধারে ফেলে রেখে গেছে। প্রায় ঘন্টাখানিক পরে সেই রাস্তা দিয়ে গাড়ি চলে যাচ্ছিল। নীলা আর তার বাবা। নীলা তার বাবাকে জড়িয়ে ধরে গাড়িতে বসে আছে। আজ ওই নীলা আর তার বাবা বিদেশ থেকে ফিরেছে। নীলা তার বাবাকে বলল, বাবা, আরিয়ান আমায় মেনে নেবে তো, না আমাকে দূরে ঠেলে দেবে বাবা? জানি না রে মা, তুই ওর সাথে যেটা করেছিস তাতে হয়তো ও তোকে দূরে ঠেলে দিবে রে মা। তুমি ওদের বাড়িতে গিয়ে যে ড্রাইভার ড্রাইভার গাড়ি থামাও। কেন রে মা, কি হয়েছে? গাড়ি থামাতে বলছিস কেন? আগে গাড়ি থামাও। তারপর ড্রাইভার গাড়ি ব্রেক করতে নীলা গাড়ি থেকে নেমে দৌড়ে রাস্তায় চলে গেল। নীলার বাবাও তার পিছনে পিছনে গেল। তারা গিয়ে দেখতে সেখানে কারো রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। তারা দুজন আর একটু কাছে যেতেই নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। নীলার বাবা তো কিছু বলার বাকশক্তি হারিয়ে ফেলেছে। নীলা মাটিতে পড়ে থাকা লোকটার কাছে গিয়ে লোকটার মাথা তার কোলে নিয়ে বলে, আরিয়ান, এই আরিয়ান, এই কি অবস্থা তোমার? কে করেছে তোমার এমন অবস্থা? কিন্তু আমি কোনো কথাই বলছি না। আমি কোনো কথা বলছি না দেখে আঙ্কেল বলল, মারে, আগে ওকে হসপিটালে নিয়ে চল। আগে ওকে বাঁচাতে হবে, তারপর সবকিছু জানতে পারা যাবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আমি ওকে বাঁচাবো। আমি ওর কিচ্ছু হতে দেব না। এত কিছুর পরেও আমি ওকে হারিয়ে ফেলবো, সেটা তো আমি কখনো হতে দিব না। নীলা আর তার বাবা হসপিটাল করিডোরে পায়চারি করছে। হঠাৎ ভিতর থেকে ডাক্তার বেরিয়ে এলো। নীলা দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল, ওর এখন কি অবস্থা? ও ও ও ঠিক হয়ে যাবে তো? তুমি একটু শান্ত হও মা, শান্ত হও। তোমরা ওকে নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছো, কিন্তু যদি ঘন্টা খানেকের মধ্যে 2 ব্যাগ ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করা যায় তাহলে ওকে বাঁচানো সম্ভব, না হলে ওকে আর বাঁচানো যাবে না। আঙ্কেল, আপনি আমার শরীর থেকে যত রক্ত লাগে নিয়ে ওকে বাঁচান। আমার রক্ত ও নেগেটিভ, প্লিজ আঙ্কেল। ওকে, তুমি আমার সাথে এসো। রক্ত দেওয়া শেষ হলে আমাকে বেডে শিফট করা হলো। নীলা আমার পাশে বসে আছে, মুখের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। অনেকদিন পর নিজের প্রিয় মানুষটাকে এতটা কাছে দেখে নিজেকে আর সামলাতে পারলো না। আমার ঠোঁটে একটা কিস করলো, তারপর আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে রাখলো। প্রায় 8 ঘন্টা পর আমার জ্ঞান ফিরলো। আমি ধীরে ধীরে চোখ খুলে আমার বুকের উপর ভারী কিছু অনুভব করতে পারলাম। বুকের উপর ভারী জিনিসটা দেখার জন্য তাকাতেই তো আমি পুরো চোখ কপালে উঠে গেল, কারণ আমি দেখতে পেলাম নীলা আমাকে জড়িয়ে ধরে আছে। আমি নীলাকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। নীলা ধাক্কার তাল সামলাতে না পেরে দূরে গিয়ে ছিটকে পড়লো। নীলা আবার উঠে আমার কাছে আসতেই, দাঁড়াও, তুমি একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, একদম না। প্লিজ আমার কথাটা তো একবার শোনো। আমি সেদিন যেটা করেছিলাম সেটা আমি করতে চাইনি তোমার সাথে। আমি ওটা ব্যাস, আর কোনো কিছু বলার দরকার নেই। তোমার মতো ছলনাময় কোনো কথা শোনার প্রয়োজন বোধ মনে করি না। একবার তোমাকে বিশ্বাস করে ঠকেছি, আর নয়, এবার থেকে শুধু ঘৃণা করব, শুধুই ঘৃণা। প্লিজ আরিয়ান, এমন করে বলো না। আমার খুব কষ্ট হচ্ছে। তোমার কথাগুলো আমার বুকে কাটার মতো বিঁধছে। আমার কথায় তোমার কষ্ট হচ্ছে? রিয়েলি? হাউ ফানি। বিশ্বাস করো, আমি বিশ্বাস কোনোদিনও না। চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে, চলে যাও। এবার কথাটা একটু জোরে বলতে নীলা চমকে ওঠে আর কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যায় আর বাইরে বসে বসে কান্না করতে থাকে। সেটা নীলার বাবার চোখ এড়ালো না। সে নীলাকে জিজ্ঞেস করলো। নীলা তার বাবাকে সব খুলে বলে। নীলার বাবা সব শুনে আমার কাছে আসে আর আমার পাশে বসে বলতে লাগলো, দেখো বাবা আরিয়ান, আমি জানি আমার মেয়ে তোমার সাথে যেটা করেছে তাতে তোমার ওকে ফিরিয়ে দেওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু ও সেদিন তোমার সাথে ওসব করতে বাধ্য হয়েছিল বাবা। ও চায় তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করতে, কিন্তু ওর ভাগ্য ওকে বাধ্য করেছিল। মানে? আমি তো আপনার কথায় কিছুই বুঝতে পারছি না আঙ্কেল, একটু বুঝিয়ে বলবেন? আসলে সেদিন কলেজে যাবার আগে নীলার ফোনে একটা কল আসে। তারপর হ্যালো, হ্যাঁ ডাক্তার আঙ্কেল বলুন। এত সকাল সকাল ফোন করলেন যে, কিছু বলবেন কি? হ্যাঁ, বলার জন্য ফোন করেছিলাম, কিন্তু কিভাবে যে বলি তোমার কথাটা। আসলে মা, বাস্তবতাটাকে মেনে নিতেই হয়। বাস্তবকে তো আর দূরে ঠেলে দেওয়া যায় না, বাস্তব নিয়েই মানুষকে চলতে হয়। আপনি কি বোঝাতে চাচ্ছেন আঙ্কেল? আমি ঠিক বুঝতে পারছি না। আসলে তুমি যেদিন টেস্টগুলো করিয়েছিলে তাতে যে রিপোর্ট এসেছে
রিপোর্ট এসেছে আঙ্কেল? আসলে আসলে তোমার ব্লাড ক্যান্সার। এই আপনি কি বলছেন? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি, কিন্তু এখনো সময় আছে। তুমি যদি দেশের বাইরে থেকে চিকিৎসা করাতে পারো তাহলে তুমি বাঁচতে পারবে। একটা শেষ চেষ্টা করে দেখতে পারো, কিন্তু তাতেও ফলাফল ভালো আসবে কিনা আমি সঠিক বলতে পারবো না। আচ্ছা, আমি এখন রাখছি, নিজের খেয়াল রেখো। এরপর নীলা আমাকে সব বলে, আর ও সেদিন অনেক কেঁদেছিল। আর এটাই ছিল একমাত্র কারণ, যে নিজের জীবনে কোনো নিশ্চয়তা নেই সেখানে আরেকজনকে কিভাবে নিজের জীবনের সাথে জড়াবে। তাই সেদিন তোমাকে দূরে ঠেলে দিয়েছিল। আঙ্কেল, নীলাকে একটু ডেকে দিন না। আচ্ছা, তুমি থাকো, আমি ওকে ডেকে দিচ্ছি। নীলা দীর্ঘায় এসে দরজার সামনে দাঁড়িয়ে রইল। কি হলো, আসবেন আমার কাছে? এতটা রাগ আমার উপর? একথা বলতে নীলা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে শুরু করলো। আমাকে তুমি মাফ করে দাও জান, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক। এখন থেকে আর কখনো কষ্ট দেব না, শুধু ভালোবাসবো, খুব ভালোবাসবো তোমায়। আচ্ছা, তোমার এমন অবস্থা কি করে হলো, আর কারা তোমাকে এভাবে রাস্তায় ধরে ফেলে গেছিল? আমি নীলাকে ধীরে ধীরে সবকিছু বললাম। নীলা চলে যাবার পর আমার জীবনে কি কি ঘটেছিল নীলা সব শুনে শুধুই কাঁদছে। এই পাগলি, কাঁদছো কেন তুমি? একদম কাঁদবে না, বুঝেছো? আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? তুমি আমাকে মাফ করে দাও। করতে পারি, একটা শর্তে। তা কি শর্ত আপনার জনাব, শুনি? তুমি এখন আমাকে একটা কিস করবে। মানে? যা দুষ্টু, এটা হসপিটাল, এখানে এসব হবে না। আগে বাসায় যাব, তারপর তোমার যত লাগে দেব, কিন্তু এখন না। ওকে, দিবে না তো? তাহলে তোমার সাথে কথা নেই, যাও। এটা বলে আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিতে যাব, অমনি নীলা আমাকে ওর দিকে ঘুরিয়ে আমার 4 ঠোঁট এক করে দিল। প্রায় 5 মিনিট পর ছাড়লো। তারপর আমার বুকে মাথা রেখে শুয়ে রইল। এভাবে হাসপাতালে কেটে গেল 2টা সপ্তাহ। এরপর আমরা নীলাদের নতুন বাসায় উঠলাম, এবং সেটা অন্য একটা শহরে। অবশ্য আমার কথাতে নীলা আর তার বাবা এই নতুন বাসাটার ব্যবস্থা করেছে। রাতে আমি বসে আছি, ঠিক তখনই নীলা আমার রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। এ কি, তুমি দরজা বন্ধ করলে কেন? আর তুমি এভাবে আমার দিকে এগিয়ে আসো কেন? কিন্তু নীলা আমার কথার কোনো জবাব না দিয়ে শুধু আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর আমি পিছাতে লাগলাম। পিছাতে পিছাতে আমি হঠাৎ খাটের উপর পড়ে গেলাম। নীলা এসে আমার উপর উঠে বসলো। নীলা, কি করছো তুমি? কি হয়েছে তোমার? তুমি এইভাবে কেন দেখছো আমায়? কেন, তুমি বুঝতে পারো না? মানে কি বলতে চাইছো তুমি? ভালোবাসি তোমাকে আমি, আর আমি কি চাচ্ছি সেটা তুমি খুব ভালো করেই জানো। দেখো নীলা, আমি বিবাহিত, তাই তোমাকে আর ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। তাতে কি হয়েছে? রিয়া তো এখন নেই, আর তুমিও আমায় ভালোবাসো আর আমিও, তাহলে সমস্যা কোথায়? সমস্যা আছে, আমরা এখনো বিয়ে করিনি, আর বিয়ে না করে এমন চলতে সমস্যা হবে। তো আমি কি তোমাকে বলেছি যে তুমি আমাকে বিয়ে না করো? আমরা আজই বিয়ে করব। মানে কি বলছো তুমি এসব? ঠিকই বলছি। এরপর নীলা আর তার বাবার জোরাজুরিতে বিয়েটা করতে হলো। এদিকে রাহুল ধীরে ধীরে চোখ খুলতে দেখলো রিয়া, তার মা বাবা, আমার মা বাবা আর মায়া বসে আছে তার পাশে। রাহুল সবাইকে দেখে উঠতে বসতে চাইলেও মায়া আর রিয়া ওকে ধরে বসালো। ঠিক তখনই রুমে ডাক্তার প্রবেশ করলো, আর ডাক্তার রাহুলকে এই অবস্থায় দেখতে পেয়ে পুরো অবাক। ডাক্তার বলল, ও মাই গড, আপনি জ্ঞান ফিরে পেয়েছেন। সৃষ্টিকর্তার অশেষ মেহেরবান, তার ইচ্ছাতে আপনি আজ সুস্থ হলেন। আমরা তো ভেবেছিলাম আপনি আর আগের মতো সুস্থভাবে চলাফেরা করতে পারবেন না। আচ্ছা, এখন থেকে কয়েকদিন নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। এই বলে ডাক্তার চলে গেলেন। কিন্তু রাহুল সবার মাঝে কাউকে খুঁজে বেড়াচ্ছে, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। মায়া সেটা দেখে বুঝতে পারলো, কিন্তু কিছু বলছে না। রাহুল হঠাৎ জিজ্ঞেস করে বসলো, মায়া, আরিয়ান কোথায়? ওকে যে দেখতেই পাচ্ছি না, কোথায় গেছে নাকি? মায়া কোনো কথা বলছে না, কথাটা ঘোরানোর জন্য বলল, তুমি এখন একটু রেস্ট নাও, পরে কথা হবে কেমন? লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। মায়ের কথা শুনে রাহুলের খটকা লাগলো। সে বুঝতে পারলো কিছু একটা হয়েছে, যেটা মায়া এবং অন্য সবাই তার কাছ থেকে লুকাচ্ছে। তাই আবার রাহুল একটু জোর করে বলল, আরিয়ান কোথায়? আমি জানতে চাই আরিয়ান কোথায়, কোথায় আছে ও? রাহুলের হঠাৎ এমন জোর গলায় কথা বলা দেখে সেখানে সবাই ভয়ে আটকে ওঠে। অন্য কেউ না জানলেও মা এবং মায়া জানে, রাহুল একবার যদি খেপে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। তাই মা রাহুলকে বলল, রাহুল, দয়া করে একটু শান্ত হ বাবা,
অনেকদিন পর আজ তুই সুস্থ হয়েছিস, তাই আগে পুরোপুরি সুস্থ হয়ে নে, তারপর না হয় এসব বিষয় নিয়ে কথা বলবো। দেখুন আন্টি, আমি এসব কিছু জানতে চাই না, আমি শুধু জানতে চাই আরিয়ান কোথায়। এরপর রাহুলের জোরাজুরিতে মায়া বাধ্য হয়ে রাহুলকে সবকিছু খুলে বলে দেয়। রাহুল সব শুনে তো মাথায় রক্ত উঠে যায়। সব থেকে বেশি রাগ হচ্ছে রিয়ার উপর। রাহুল হঠাৎ রিয়াকে বলে উঠল, রিয়া এদিকে আয়, বস এখানে। রিয়া রাহুলের কাছে গিয়ে বসে পড়ল। রিয়া এখনো কান্না করছে। রাহুল রিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, তুই তো ওকে ভালোবাসতি, তাহলে এতটা অবিশ্বাস কি করে করতে পারলি? তুই একবার ওর সাথে কথা বলে দেখতি, কিন্তু এটা কি করলি? ওকে কিছু বলারই সুযোগ পর্যন্ত দিলি না। বেঁচে আছে না মরে গেছে কে জানে। না ভাইয়া, ও মরতে পারে না, ওকে আমি খুঁজে বের করব। হ্যাঁ, আমি ওকে খুঁজে বের করবই। এটা বলে রিয়া রুম থেকে বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে। এভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। রাহুল এখনো পুরোপুরি সুস্থ। রাহুলকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। এবার বাবা বুঝতে পারলো যে আমি যেগুলো কাজ করতাম তা মানুষের ভালোর জন্যই করতাম, আর সে সব বাবা রাহুলের কাছ থেকে শুনেছে। রাহুল তার দলের সব লোকদের ডেকে বলল, শোন, আজ বর্ডার থেকে ড্রাগনের ড্রাগসের একটা চালান আসবে, আর সেই চালান ওর লোকজনরাই রিসিভ করতে আসবে। যখনই ওরা বর্ডার ক্রস করে আসবে তখনই আমরা হামলা করব, আর আমাদের মূল উদ্দেশ্য হবে ওর সমস্ত ড্রাগস আগুনে পুড়িয়ে ফেলা, যাতে ও একটু করে ধ্বংস হয়ে যায়। আমি চাই আমার বন্ধুর হত্যার প্রতিশোধ। এটা বলে রাহুল সেখান থেকে চলে যায়। রাত প্রায় 2টা। রাহুল তার লোকজনদের নিয়ে যায় ড্রাগনের লোকদের আক্রমণ করতে, কিন্তু রাহুল সেখানে গিয়ে দেখতে পেল তার আগে কে যেন সবাইকে মেরে ফেলেছে এবং সমস্ত ড্রাগসের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। রাহুল এসব দেখে যতই না খুশি হলো, তার থেকে বেশি চিন্তায় পড়ে গেল, কারণ সে ছাড়া কে হতে পারে যে ড্রাগনকে ধ্বংস করতে চায়। রাহুল একজনকে ডেকে বলল, বুঝলে কে আমার মতো ড্রাগনের ধ্বংস দেখতে চায়, খুঁজে বের কর তাকে, ওকে আমার চাই। অন্যদিকে সে অজানা লোকটি বলতে লাগলো, বলে লোকটা একটা পৈশাচিক হাসি দিল। এইভাবে খুন খারাপি, রাহাজানি, লুটপাট ধীরে ধীরে আরো বাড়তে লাগলো। কেটে গেল 8টি বছর। এই 8 বছরে রাহুল অনেকবার ড্রাগনকে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু সে কিছুই করার আগেই সে আড়ালে লুকিয়ে থাকা মানুষটা তার কাজ করে ফেলে। আর তাই রাহুল তাকে অনেক খুঁজে বেরিয়েছে, কিন্তু আজও খুঁজে পায়নি তাকে। আর ড্রাগন খুঁজে বেরিয়েছে তার গুপ্ত শত্রুকে, কিন্তু সেও আজ পর্যন্ত খুঁজে পায়নি তাকে। ড্রাগন বুঝতে পারছে না কে তাকে এভাবে ধ্বংস করতে চায়, কে এই ভয়ঙ্কর শত্রু যে একে একে তার সমস্ত বিজনেসের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে। ড্রাগন এতদিনে বুঝতে পারছে যে তার ধ্বংস করার পরিকল্পনা নিয়ে এসব করতে তার গোপন শত্রু, কিন্তু কে সে? বর্তমানে আকি রিয়াকে ডাকতে শুরু করলো। আকি হচ্ছে আমার রিয়ার মেয়ে, বয়স মাত্র 7 বছর, কিন্তু খুবই দুষ্ট। মামনি, মামনি কোথায় তুমি? এটা বলতে বলতে আখি তার মায়ের রুমে ঢুকে গেল। রিয়া আখি ডাকাডাকি শুনে অতীতের স্মৃতি থেকে বর্তমানে ফিরে আসে এবং চোখের পানিটা মুছে নেয়, কিন্তু তারপরে মেয়ের কাছে থেকে লুকাতে পারেনি। মামনি, তুমি আবার কাঁদছো আব্বুর কথা মনে করে? তুমি জানো না তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। সরি আম্মু, আর কাঁদবো না। মনে থাকে যেন। এখন নিচে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা আম্মু, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসবে কিন্তু, আমার খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা মা, তুমি যাও, আমি আসছি। আখি নিচে চলে যায় সবার কাছে। রিয়া উঠে ফ্রেশ হয়ে নিচে যাবে, তখনই তার চোখে পড়লো চিঠিটার উপর। রিয়া হাতে নিয়ে খাম খুলে দেখলো খামের ভিতরে একটা কাগজ বাজ করা। কাগজের বাজ খুলে রিয়া দেখতে পেল তাতে শুধু লেখা ছিল, মিস্টার কেকে ইজ কামিং, সো ওয়েট অ্যান্ড ওয়াচ মিসেস চৌধুরী। লেখাটা পরে চিঠিটা হাতে নিয়ে দৌড়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখলো সবাই সেখানে বসে আছে। রিয়া কিছু না বলে সবার সাথে খাবার খেয়ে আখিকে রুমে পাঠিয়ে দিল। আপনাদের আরেকটা কথা বলে রাখি, রাহুল সুস্থ হবার পর থেকে আমাদের পরিবার আর রিয়াদের একসঙ্গে থাকে। রাহুল রিয়াকে কিছু একটা ভাবতে দেখে জিজ্ঞেস করলো, কি রে বোন, কি ভাবছিস তুই এত? রিয়া রাহুলের হাত সেই কাগজটা দিল। রাহুল কাগজে লেখা দেখে বলল, এটা কি করে হতে পারে? এত বছর পরে তো ভালোই হলো, আমাদের আর খুঁজতে হবে না, কে নিজেই ফিরে আসছে, এতে তো আরো খুশি হওয়া উচিত। কিন্তু তুই এত চিন্তা কেন করছিস বলতো? হ্যাঁ বৌমা, এত চিন্তা কেন করছো? আজ তো আমাদের আরো খুশির দিন, ও নিজে থেকে ফিরে আসবে। কিন্তু বাবা, ও আমায় কোনো দিনও মাফ করবে না, কারণ আমি ওর বুকে গুলি চালিয়েছি বাবা।
চিন্তা করো না ভাবি, সব ঠিক হয়ে যাবে। ভাইয়াও তো তোমাকে ভালোবাসে, দেখবে ভাইয়া তোমাকে মাফ করে দিয়ে আবার সব কিছু ঠিকঠাক করে নেবে। তাই যেন হয়। এদিকে টিভিতে নিউজ দেখাচ্ছে গতকাল রাতে কে বা কারা যেন ড্রাগনের ডান হাত ঈশানকে মেরে শহরের চৌরাস্তার মোড়ে ঝুলিয়ে রেখে গেছে, কিন্তু খুনির লাশের গায়ে একটা লোগো এঁকে দিয়ে গেছে, আর সেটা হলো মিস্টার কেকে। এই নামটা শোনার পর থেকে দেশে আতঙ্ক বিরাজ করছে। হঠাৎ আজ প্রায় 8 বছর পর আবার কোথা থেকে পা রাখলো এই শহরে মিস্টার কেকে, কেউ জানে না কি হতে চলেছে এই দেশে। অন্যদিকে ড্রাগন চিৎকার করে বলে উঠল, এই আমি জানতে চাই কিভাবে বেঁচে আছে আজও এই মিস্টার কে নামদাদি আরিয়ান চৌধুরী। ইফসান কোথায়? ভাই, আমাকে আর খুঁজতে হবে না, আমি এসে পড়েছি এবং সেই সাথে সব কিছু খবর নিয়ে এসেছি। কি বলতে চাইছিস সোজাসুজি বল। ভাই, আমি আমার লোক দিয়ে খোঁজ লাগিয়েছিলাম আর জানতে পারি এতদিনে আমাদের যে গোপন শত্রুকে আমরা খুঁজে বেড়াচ্ছি সে আর কেউ না, সে আরিয়ান চৌধুরী। আর ওকে বাঁচিয়েছে নীলা আর তার বাবা। আর আপনি তো নীলাকে খুব ভালো করেই চিনেন। ও তাহলে এই ব্যাপার। এইবার তো খেলা জমবে। আমার সব শত্রুকে আমি একসাথে মারব, তার আমার পথে আর কোনো কাঁটা থাকবে না। আমি হয়ে যাব অন্ধকার জগতে বাদশা। ড্রাগনের কথা শুনে ইফসান মনে মনে বলল, হেসে নাও ড্রাগন, হেসে নাও। মৃত্যুর আগে খুব ভালো করেই হেসে নাও। মিস্টার কে তোমাকে শেষ করার যে জাল বিছিয়েছে সে জালে এবার তুমি নিজেই ধরা দিবে। তুমি হয়তো ভাবছো যে প্ল্যানটা তোমার, কিন্তু না, এই প্ল্যানের মাস্টার মাইন্ড MR কে আরিয়ান চৌধুরী। তোমাকে তো শুধু ব্যবহার করা হবে। ইফসান। হঠাৎ ড্রাগন রাগ দেয়াতে ইফসান একটু থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, হ্যাঁ হ্যাঁ বলুন। তোকে একটা কাজ করতে হবে। কি কাজ ভাই? শোন তাহলে। এরপর ড্রাগন ইফসানকে সব বুঝিয়ে বলে, ও আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি দেখছি। এই বলে ইফসান মুচকি এসে বেরিয়ে যায় ড্রাগনের বাড়ি থেকে। নীলা, এই নীলা, অভি কোথায়? তোমাদের হলো? আমি এসে পড়েছি, আমরা এখনই রওনা দেব মা বাবার কাছে যাওয়ার জন্য, তাড়াতাড়ি এসো। ও, আপনাদের তো বলাই হয়নি, অভি হচ্ছে নীলা আর আমার ছেলে। আমি অনেক ডাকাডাকি করলাম কিন্তু কারোর কোনো শব্দ পেলাম না। আমার ভয় হতে লাগলো, আবার কোনো বিপদ হলো না তো। এটা ভেবে আমি যেই না রুমের দিকে পা বাড়াতে যাব, তখন আমার ফোনে কল আসলো। কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠলো, আরিয়ান চৌধুরী অফ মিস্টার কে খুব কষ্ট হচ্ছে নিজের বউ আর ছেলের জন্য। ওহো, নো নো নো, তোমার বউ আর ছেলে নয়, তোমার মা বাবা, রিয়া, তোমার মেয়ে, সবাই এখন আমার কাছে বন্দি। ড্রাগন, আমার পরিবারের কারো যদি কিছু হয় তাহলে তোর লাশটা কেউ খুঁজে পাবে না, কুত্তার বাচ্চা। ও মিস্টার কে এত উত্তেজিত হয় না, কারণ এখন তোমার উত্তেজিত হলে চলবে না। এখন আমি যেটা বলি সেটা কান খুলে শোনো। সময় মাত্র 1 ঘন্টা, এর মধ্যে তুমি আমার মতো, তুমি আমার যত ক্ষতি করেছ সেই ক্ষতিপূরণ বাবদ 50 কোটি টাকা দিয়ে পুরো বাড়িতে চলে আসো। সময় মাত্র 1 ঘন্টা, আর কোনো চালাকি করার চেষ্টা করো না। এটা বলে ড্রাগন ফোন কেটে দিল। আমি একটা মুচকি হাসি দিলাম, তারপর একজনকে ফোন করলাম। ফোন রিসিভ করে ওপাশ থেকে বলল, হ্যাঁ ভাই বলুন। ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ ভাই, একদম আপনার কথা মতো সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তোরা আমার ইশারা না পাওয়া পর্যন্ত কিছুই করবি না। ওকে ভাই, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। আমি ঠিক 1 ঘন্টার মধ্যে ড্রাগনের দেওয়া ঠিকানায় পৌঁছে গেলাম। এখানে যাবার পর দেখলাম সবাইকে বেঁধে রেখেছে ড্রাগন। রিয়া তো আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আসে। মায়া আমাকে দেখে বাজা বলে চিৎকার দিয়ে উঠল, আসুন মিস্টার কে আসুন, আপনার সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি। ড্রাগন, আমি তোর কথা মতো টাকা নিয়ে এসেছি, টাকা নেই আর আমার সবাইকে ছেড়ে দে। আমার কথা শুনে ড্রাগন মুচকি হেসে বলল, সরি মিস্টার কে, ড্রাগনে আড্ডায় একবার যারা আসে তারা ফিরে যেতে পারে না, তাই তোর আর ফিরে যাওয়া হবে না। ড্রাগন, নো নো নো,
এক পাও সামনে আগানোর চেষ্টা করিস না। তুই এক পা সামনে এগোবি আর ওদের মধ্য থেকে একজন করে হারাবি। ড্রাগনের কথা শুনে আমি আর সামনের দিকে আগালাম না, একই জায়গায় দাঁড়িয়ে রইলাম। ওই তোরা দাঁড়িয়ে কি দেখছিস, মার ওকে। ড্রাগনের কথা শুনে তার লোকজন এসে আমাকে মারতে শুরু করলো। মারতে মারতে এমন অবস্থা করেছে যে আমি উঠে দাঁড়াতে পারছি না। হঠাৎ ড্রাগন তার হাতে থাকা ছুরিটা দিয়ে আমাকে মারতে যাবে, ঠিক তখনই চারদিক থেকে আমার ইশারা পাওয়া মাত্রই আমার লোকেরা বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করলো। কেউ পালানোর কোনো সুযোগ পেল না। ড্রাগনের সব লোক মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। বেঁচে আছে শুধু ড্রাগন। ড্রাগন আমার পিছন থেকে গুলি করতে যাবে, তখন কেউ একজন পিছন থেকে লাথি মারলো। কে মারলো তা দেখার জন্য পিছনে তাকাতে দেখে ড্রাগন দাঁড়িয়ে আছে। তুই বেঁচে আছিস? রাখে আল্লাহ মালিকে, তুই আমাকে মারতে চাইলেও আমার বন্ধু, আমার ভাই আমাকে বাঁচিয়েছে, জানোয়ারের বাচ্চা। এই বলে রাহুল ড্রাগনের বুক বরাবর একটা লাথি মারলো। ড্রাগন গিয়ে ইফসানের গায়ের উপর পড়লো। ইফসান তুইও ওদের মার। ইফরান ওদের মার। সরি ড্রাগন, আজ থেকে আমি তোমার কোনো কাজ করব না। কাজ করবি না মানে? কি বলছিস তুই এসব? হ্যাঁ ঠিকই বলছি, কারণ তোমার সাথে কাজ করে আমার কোনো লাভ হয়নি। মিস্টার কে বলেছে তোমাকে মারতে। আমি যদি তোমাকে সাহায্য করি তাহলে সে আমাকে দ্বিগুণ টাকা দিবে, তাই বেইমানিটা যে আমায় করতেই হলো ড্রাগন। এটা বলে ইফসান ড্রাগনের মুখে একটা ঘুষি মারলো। ড্রাগন আমার কাছে এসে পড়ল। তুই আমার অনেক ক্ষতি করেছিস ড্রাগন, অনেক। তার হিসাব আমি আজ সুদে আসলে মেটাবো। এরপর আমরা তিনজন মিলে ড্রাগনকে এমনভাবে মারলাম, ড্রাগন আর সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লো। পাশে পড়ে থেকে একটা রড দিয়ে আমি ওর মাথায় একটা বাড়ি মারলাম। সাথে সাথে ড্রাগনের মাথা থেকে রক্ত বের হতে লাগলো এবং কিছু সময়ের মধ্যে ড্রাগন সেখানে মারা গেল। হঠাৎ মায়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো, ভাইয়া তুই খুব পচা, খুব। তুই জানিস না তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না? তাহলে তুই কিভাবে পারলি আমাকে ছেড়ে এতটা বছর দূরে থাকতে? তোর কি একটুও মনে পড়েনি আমার কথা, মায়ের কথা, বাবার কথা, ভাবির কথা? ভাবি কথাটা শুনে আমার মাথায় যেন রক্ত উঠে গেল। মায়াকে ছাড়িয়ে বললাম, ভাবি? কে ভাবি? কাকে ভাবি বলছিস তুই? কেন? রিয়া ভাবির কথা বলছি। চুপ, একদম চুপ। ওর কথা আমার সামনে একদম বলবি না। তোর ভাবি শুধু একজন, আর সে হচ্ছে নীলা, বুঝেছিস? নীলা আমার ভাবি মানে? হ্যাঁ নীলা, নীলা আমার বউ। আমরা বিয়ে করেছি আর এই হচ্ছে আমাদের ছেলে। মানে কি বলছিস তুই আরিয়ান? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর আমি সবাইকে সবকিছু খুলে বললাম, কিভাবে নীলা আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে বাঁচিয়েছিল, তারপর বিয়ে থেকে শুরু করে সবকিছু বললাম। এবার তুমি বলো মা, যে মেয়েটা আমাকে নতুন জীবন দিয়েছে আমি তাকে কি করে দূরে ঠেলে দিই বলো? যে আমাকে মেরে ফেলতে চেয়েছে আমি তাকে আপন করে নেব? যে আমাকে নতুন জীবন দিয়েছে তাকে ছেড়ে কখনোই না। কিন্তু বাবা, ও তোকে ভালোবাসে। ও জানে ও যেটা করেছে ও ভুল করেছে। তোর সাথে এমনটা করার পর তো আমরাও ওর উপর রেগেছিলাম, কিন্তু আমি দেখেছি প্রতিটা রাত নিজের ভুলের জন্য শুধু কাঁদতো মেয়েটা। এসব ওর নাটক মা, নাটক। বিশ্বাস করি না আমি ওকে, একটুও বিশ্বাস করি না। ওর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। ওকে আমি ডিভোর্স দেব। রিয়া এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমাদের কথাই শুনছিল আর কাঁদছিল। আমার মুখে ডিভোর্সের কথা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ আরিয়ান, আমাকে মাফ করে দাও, আর একটা সুযোগ দাও আমাকে। আর কখনো এমন হবে না। এই 8টা বছর প্রতিটা দিন প্রতিটা রাত তোমার সাথে করা অপরাধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এতদিনে আমি তো অর্ধেক মারা গেছি, আর এখন যদি তুমি আমাকে ডিভোর্স দাও তাহলে আমি মরেই যাব। আরিয়ান, তুই যদি বৌমাকে মেনে না নিতে পারিস তাহলে আজ থেকে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এতদিন যেভাবে তোকে ছাড়া ছিলাম তেমনি ভবিষ্যতেও থাকতে পারবো। বাবা কি বলছো তুমি এসব? হ্যাঁ, তোর বাবা ঠিকই বলেছে। মা তুমিও? যে তোমার ছেলেকে তোমার বুক থেকে কেড়ে নিতে চেয়েছে তুমি তার পক্ষে কথা বলছো? বাহ বাহ বাহ। আরিয়ান, ভুলে যাও না সব। রিয়া আপু না হয় একটা ভুল করেই ফেলেছে, সে তো নিজের ভুল বুঝতে পেরেছে। তাই বলি কি সবকিছু ভুলে যাও না। না নীলা, না। এই আবদার আমার কাছে তুমি করবা না, যে আবদার আমি রাখতে পারবো না। প্লিজ, আর
আর কখনো তোমার কাছে কিছুই চাইবো না। আপুকে মেনে নাও প্লিজ। ওকে, তোমার কথা আমি ওকে শেষবারের মতো একটা সুযোগ দিতে পারি, কিন্তু এরপর যদি আমি আর কিছু বলতে পারলাম না। তার আগে রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, সরি জান, কখনো হবে না, কখনো না। তুমি ভালোবাসবো, খুব ভালোবাসবো তোমায়, খুব। এইটা বলে আমার সারা মুখে চুমু দিতে লাগলো। আর এদিকে রিয়ার কাণ্ড দিকে সবাই মিটমিট করে হাসছে। কি করছো রিয়া? বাবা মা সবাই দেখছে। রিয়া আমার কথা শুনে লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এখন সবাই বাড়িতে চলো। চলো। এরপর সবাই মিলে বাড়িতে চলে এলাম। এরপর কাটতে লাগলো আমাদের সুখের সংসার, দুই বউয়ের রোমান্টিক ভালোবাসা। আমি এখন বিন্দাস আছি। গল্পটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিতে একটা লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। পরবর্তী গল্প শোনার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।